জি, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে একটু বলবেন? আচ্ছা, নাফিউল ভাই বললেন যে দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, তো আমি হচ্ছে আপনাদেরকে অ্যাস্ট্রোফটোগ্রাফি বলতে হচ্ছে রাতের বেলা আকাশের ছবি তোলার জন্য এই কোর্সটা চালু করেছিলাম। তো এই কোর্সে আমি দেখাবো রাতের বেলার আকাশে যা যা তোলা যায় এবং আমাদের বাংলাদেশ থেকে যতটুকু সম্ভব মোবাইল দিয়ে হোক বা অন্য ডিএসএলআর এসএলআর যে কোনো ক্যামেরা দিয়ে হোক, যেই ছবিটুকু তোলা যাবে সেটা হচ্ছে আমি ডিসকাস করব। তো প্রথমে হচ্ছে আপনাদেরকে আজকের ক্লাসে আমি অ্যাস্ট্রোফটোগ্রাফি নিয়ে একটা প্রাইমারি আইডিয়া দিব এবং থিওরিটিক্যাল কিছু ব্যাপার স্যাপার শেয়ার করব, যেগুলো হচ্ছে গিয়ে ছবি তোলার আগে জানাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? সো প্রথমে যদি আমি আপনাদেরকে বলি আহ, যে সাপোজ মিল্কি ওয়ের ফটোগ্রাফি, মিল্কি ওয়ে ফটোগ্রাফি, তো আপনারা জানেন মিল্কি ওয়েটা কি। এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি। আচ্ছা, কেউ একজন যদি একটু রেসপন্স করেন তাহলে বেটার হয়। নাফিউল ভাই অথবা রাশিদুল অথবা শ্রাবন্তী, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা বা হচ্ছে গিয়ে আমার টার্মগুলো বুঝতে পারছেন কিনা। এনিওয়ান? হ্যালো? জাস্ট রেসপন্স করলে চলবে। হ্যালো। জি, নাফিউল ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি, জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, হ্যাঁ? আমি বলতে থাকি, আপনারা একটু দেখেন। না, আপাতত কোনো কোশ্চেন নাই, দেখতেছি। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। তো হচ্ছে মিল্কি ওয়ে হচ্ছে আমাদের ওন গ্যালাক্সি। হ্যাঁ, এই যে এই ধরনের ছবিগুলো হচ্ছে উম, এই যে এটা হচ্ছে মিল্কি ওয়ের কোর বলা হয় আর কি, ঠিক আছে? সো মিল্কি ওয়ে গ্যালাক্সিতে তো হচ্ছে গিয়ে তারাগুলো, আপনি এখানে যেই ডটগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা হচ্ছে এক একটা স্টার, ঠিক আছে? আমরা জানি প্ল্যানেটের কোনো নিজস্ব লাইট থাকে না। তো লাইটটা থাকে হচ্ছে স্টারের। যেমন আমাদের যেই সৌরজগৎ আছে ওখানে হচ্ছে সূর্যের শুধুমাত্র নিজস্ব ইয়েটা আছে, লাইটের পাওয়ারটা আছে, ঠিক আছে? সো অন্যগুলোর কিন্তু এই পাওয়ারটা নাই। তো সূর্য থেকে হচ্ছে অন্য প্ল্যানেটরা লাইট পায় এবং ওই লাইট পাওয়ার কারণে আমরা ওই প্ল্যানেটগুলো দেখতে পারি। সো মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আহ, অনেক এরকম 100 বিলিয়নের মতো মনে হয় স্টার্স আছে। তো এই স্টার্স গুলোর প্রত্যেকটার সাথে আবার অন্তত একটা করে হলেও প্ল্যানেট আছে, কিন্তু প্ল্যানেটের কোনো ছবি আমরা দেখতে পাবো না। শুধুমাত্র আমরা ছবিতে যা দেখতে পাই কোরের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা হচ্ছে ইয়েটা দেখতে পাই, স্টার্স গুলো দেখতে পাই। তো এই স্টার্স গুলো হচ্ছে গিয়ে তুলতে গেলে আমাদের বিশেষ কিছু নিয়ম ফলো করা লাগে। এমনিতে ফটোগ্রাফিতে বলা হয় যে ফটোগ্রাফি কোনো রুলস মেনটেন করে না। আপনি প্রফেশনাল যেসব ফটোগ্রাফার আছে তাদেরকে দেখবেন, ওরা হচ্ছে বলতে গেলে নিজেরা রুল ক্রিয়েট করে, ঠিক আছে? ওরা কিন্তু ওইভাবে রুল মেনটেন করে না। কিন্তু ওদের ছবিগুলোতে লাইট এবং কম্পোজিশনের একটা ভালো ম্যাচ থাকে, যার কারণে ছবিটা দেখতে সুন্দর লাগে আমাদের কাছে। তো স্টার্স ফটোগ্রাফির ক্ষেত্রে একটু ডিফারেন্স। স্টার ফটোগ্রাফির ক্ষেত্রে আপনাকে কিছু রুল মেনটেন করতে হবে, কারণ আপনি এটার কোনো এমন কোনো ছবি তুলতে পারবেন না যেটাতে হচ্ছে গিয়ে স্টার্স দেখাই যাচ্ছে না। সো আপনাকে স্টার্সটা ক্যামেরার সেন্সর থেকে কিন্তু লাইট ইউজ করে বের করে নিয়ে আসতে হবে। সো স্টারের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, যেমন অন্য যে কোনো ধরনের ছবি তোলার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আহ, আপনার যদি ক্যামেরা সাথে থাকে এবং আপনি যেই সাবজেক্টটা শ্যুট করতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যদি থাকে তাহলেই এনাফ।
এর বাইরে আর কিছু লাগে না। কিন্তু স্টার্স ফটোগ্রাফির ক্ষেত্রে কিন্তু আপনাকে নেচারের উপর অনেকটুকু ডিপেন্ডেন্ট থাকতে হয়। হ্যাঁ, নেচারের হচ্ছে যেমন ওয়েদারের ব্যাপার স্যাপার আছে, তারপর হচ্ছে স্টার্স বছরের এক এক সময় এক এক জায়গায় দেখা যায়, এক একভাবে দেখা যায়। এই জিনিসগুলো, এই টোটাল ব্যাপারটাই আমি আজকের কোর্সে ডিটেলস আলোচনা করব। সো প্রথমে যদি আমি বলি যে সাপোজ মিল্কি ওয়ে ফটোগ্রাফির ক্ষেত্রে মিল্কি ওয়ের যে কোরটা আছে সেটা কিন্তু বছরের সব সময় দেখা যায় না। এটা দেখার জন্য আকাশ পরিষ্কার থাকতে হয় এবং আকাশের একটা স্পেসিফিক পজিশনে হচ্ছে গিয়ে মিল্কি ওয়েটা দেখা যায়। তো এটা দেখার জন্য আমি যদি একটু একটা ওয়েবসাইট বের করি, এটাকে বলে স্টেলারিয়াম। স্টেলারিয়াম হচ্ছে, আমি এখন আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ওয়েব ভার্সনটা দেখাচ্ছি। এটার অ্যাপ্লিকেশন ভার্সনও এই যে গুগল প্লে স্টোরেও আছে এবং আইফোনের অ্যাপ স্টোরেও পাওয়া যাবে। সো এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য ওয়েব ভার্সনটা ওপেন করলাম। সো এটা হচ্ছে গিয়ে এই অ্যাপটার মাধ্যমে আপনি রাতের আকাশে কি কি আছে, যে কোনো অবজেক্ট কোথায় আছে এবং সব কিছুর ডিটেলস ইন ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো এটার মাধ্যমে খুব ইজিলি আপনি মিল্কি ওয়েটা ট্র্যাক করতে পারবেন। তো এখানে হচ্ছে নিচের দিকে দেখবেন যে এখানে টাইমের একটা টাইম ডেটের একটা সেকশন আছে। তো এদিকে যদি আপনি এই যে উপরে ব্যাক টু রিয়েল টাইম অপশনে ক্লিক করেন তাহলে রিয়েল টাইমে চলে যাবে। ঠিক আছে, তো এটা এখন আপাতত রিয়েল টাইমে আছে। তো দেখেন এই যে এটা হচ্ছে ইস্ট পূর্ব দিক, এটা হচ্ছে সাউথ দক্ষিণ, এবং এটা হচ্ছে ওয়েস্ট পশ্চিম দিক। তো এই যে চাঁদের অবস্থানটা এখন দেখাচ্ছে, এটা হচ্ছে ইস্টের কিছুটা উপরে। এই যে এখানে যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখবেন যে মিল্কি ওয়ের যে কোরটা আছে সেটা কিন্তু এই যে সাউথ এবং ওয়েস্টের মাঝামাঝি পজিশনে দেখা যাচ্ছে। এটা কি দেখতে পাচ্ছেন? কি দেখা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। তো ওকে। এটা হচ্ছে গিয়ে আমরা সচরাচর যেরকম মিল্কি ওয়ের ছবিটা দেখি সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে অ্যাটমসফিয়ার একটা ব্যাপার আছে। যেমন আজকে অ্যাটমসফিয়ারের কারণে মিল্কি ওয়েটা দেখা যাবে না। এটা কেন যাবে না এটা আমি একটু পরে বলতেছি। তো আমি অ্যাটমসফিয়ারে যদি অফ করে দেই তাহলে দেখেন এই যে মিল্কি ওয়ের কোরটা এখানে খুব ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তাহলে আজকে অ্যাটমসফিয়ারের কারণে মিল্কি ওয়েটা দেখা যাবে না। এটা কেন যাবে না এটার পিছনে একটা রিজন হচ্ছে লাইট পলিউশন। ঠিক আছে, তো আপনি যখন তারার ছবি তুলতে যাবেন তখন লাইট পলিউশনটাকে আপনাকে মাথায় রাখতে হবে। লাইট পলিউশন জিনিসটা কি? লাইট পলিউশন হচ্ছে, সাপোজ আপনি একটা সাবজেক্ট তুলতে চাচ্ছেন, সেই সাবজেক্টটা তোলার ক্ষেত্রে অন্য একটা লাইট এসে সাবজেক্টটার ভিজিবিলিটি কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা জানি চাঁদের থেকে একটা লাইট রিফ্লেক্ট হয়, তাই না? চাঁদের থেকে লাইট রিফ্লেক্ট হয়ে সারা পৃথিবীতেই সেই লাইটটা পড়ে, যার কারণে চাঁদকে যদি আপনি একটা হেডলাইট হিসেবে চিন্তা করেন তো ওইটার থেকে এত বেশি লাইট আমাদের পৃথিবীর উপরে আছড়ে পড়তেছে, যার কারণে এত দূরের দূরের যে তারাগুলো আছে মিল্কি ওয়ে কোরের ভিতরে বলি বা মিল্কি ওয়ের বাইরেও যেসব তারা আছে সেই তারাগুলোর লাইটগুলো এত অল্প যে চাঁদের লাইটের কারণে ওই লাইটগুলো আর দেখা যায় না। সো মিল্কি ওয়ে কোরটা দেখতে হলে আপনাকে অবশ্যই ডার্ক একটা লোকেশনে যেতে হবে এবং বছরের ওইরকম সিজনগুলোতে থাকতে হবে যখন হচ্ছে আকাশ একদম পরিষ্কার থাকে এবং আকাশে চাঁদ থাকে না। চাঁদ থাকে না বলতে, যেমন আমি একটু এখানে দেখাই যে আজকে হচ্ছে 17 তারিখ সেপ্টেম্বরের। তো আমি যদি তারিখটা একটু চেঞ্জ করি, অন্য তারিখে আকাশের কি অবস্থা সেটা যদি একটু দেখি। চেঞ্জ হচ্ছে না কেন? এই যে 18 তারিখ, তখন চাঁদের অবস্থানটা এই সময় অন্য জায়গায় থাকবে এবং 19, 20, 21,
আচ্ছা, এই যে 20 তারিখ কিন্তু দেখেন যে চাঁদটা কিন্তু আহ, সরাসরি পৃথিবীর উপরের অংশে থাকবে না, সেটা হচ্ছে আমরা যে অবস্থানে আছি সে তার থেকে হরাইজন্টাল লাইনের একদম নিচের দিকে অবস্থান করবে, যার কারণে ওই লাইটটা কিন্তু আমাদের রাতের আকাশে তেমন ভাবে প্রভাব বিস্তার করতে পারতেছে না, যার কারণে এই যে সাউথের যে পজিশনটা আছে দক্ষিণ বরাবর একদম উপরের দিকে দেখবেন যে মিল্কি ওয়ের ভিজিবিলিটিটা অনেকটাই বেটার। ঠিক আছে, তো এই যে এখান থেকে আপনারা এই জায়গাতে আমার কার্সরটা যদি খেয়াল করেন, এখানে দেখবেন যে আহ, এই যে সন্ধ্যার পর থেকে শুরু করে যে জায়গাটা আছে এই জায়গাটায় একটা ব্ল্যাক এর মতো একদম ব্ল্যাক দেখাচ্ছে। ঠিক আছে, এই যে এইটুক পার্ট পর্যন্ত, এরপরে যখন দেখবেন তখন কিন্তু আর ভিজিবিলিটিটা আগের মতো থাকছে না। এটার একমাত্র রিজন হচ্ছে চাঁদ উঠে গেছে। ঠিক আছে, চাঁদ যখন উঠে যাবে তখন আর আপনার যেই লোকেশনের স্কাইটা সেই স্কাইটা কিন্তু আর ডার্ক থাকতেছে না, কারণ চাঁদের কারণে চাঁদ একটা লাইট পলিউশন, ন্যাচারাল লাইট পলিউশন ক্রিয়েট করতেছে। এই লাইট পলিউশনটার কারণে একদম চাঁদ যতক্ষণ পর্যন্ত আপনার রাতের আকাশে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু তারার ভিজিবিলিটি খুবই কম পাবেন। একদম বলতে গেলে আমাদের যেসব প্ল্যানেট আছে সেই প্ল্যানেটগুলো যেমন হচ্ছে গিয়ে স্যাটার্ন, তারপর হচ্ছে গিয়ে ভ্যানাস, এইগুলা শুধুমাত্র ভালোভাবে খেয়াল করা যায়, এছাড়া ছোট কোনো তারাই দেখা যায় না। একদম বড় যে তারাগুলো যেগুলো লাইট অনেক বেশি এবং পৃথিবীর খুব কাছাকাছি শুধুমাত্র অল্প কয়েকটা 4-5টা শুধুমাত্র খেয়াল করা যায়। সো এটা হচ্ছে লাইট পলিউশন ব্যাপারে বললাম। এবং আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরেন আপনি এই গ্রাউন্ডে আছেন, আপনি এই লোকেশন থেকে ছবিটা তুলবেন। আপনি যে সাইড থেকে ছবি তুলতেছেন এবং মিল্কি ওয়েটা যে সাইডে আছে তার নিচে যদি কোনো বড় কোনো লাইট সোর্স থাকে, যেমন কোনো একটা শপিং মলের লাইট হতে পারে বা কোনো একটা কারখানার লাইট হতে পারে, তো এই লাইটটাও কিন্তু আপনার রাতের আকাশে তারা দেখার জন্য যে ভিজিবিলিটিটা সেটাকে হ্যাম্পার করতেছে। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে অ্যাভয়েড করতে গেলে আপনাকে ডার্ক একটা লোকেশন খুঁজে বের করতে হবে, যেখান থেকে তারার ভিজিবিলিটি আপনি খালি চোখে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। যেমন শুরুতে আমি বলে রাখি, মিল্কি ওয়ের ছবি কিন্তু ঢাকা শহর থেকে তোলা প্রায় অসম্ভব। এখন কেন অসম্ভব সেটা নিয়ে আমি একটু ক্লিয়ারলি বলে দিই। সেটা হচ্ছে লাইট পলিউশন ম্যাপ নামে একটা ম্যাপ আপনারা পাবেন গুগল করলেই, যে লাইট পলিউশন ম্যাপ ডট ইনফো। এই ওয়েবসাইটটা যদি আপনারা ঢুকেন, এই ওয়েবসাইটটা বানানো হয়েছে মূলত হচ্ছে গিয়ে পৃথিবীর কোথায় কোথায় কোন এরিয়াতে লাইট পলিউশন কিরকম সেটা বোঝানোর জন্য। সো আমি যদি একটু দেখাই, এই যে এটাকে হচ্ছে গিয়ে লাইট পলিউশন ম্যাপে ঢাকার লোকেশনে আমরা এখন অবস্থান করতেছি। তো এই ডেটাটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যাটলাস 2015 ডেটা অনুযায়ী শো করতেছে। তো এখানে অনেক জায়গাতেই দেখা গেছে যে 15 সালের থেকে লাইটের পরিমাণ আরো বাড়ছে। লাইট প্রতিনিয়ত পৃথিবীতে বাড়তেছে। এই যে আপনি যদি পুরো ওয়ার্ল্ড ম্যাপটা দেখেন, এখানে যে কালারফুল যে অংশগুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে লাইট পলিউটেড এরিয়া। ঠিক আছে, তো এখানে একটা জিনিস এই যে এখানে হচ্ছে আপনারা কালার দেখলে বুঝতে পারবেন, যদি একদম ব্ল্যাক এর মতো থাকে সেটা হচ্ছে ওখানে ওই জায়গার লোকেশন থেকে স্কাইটা একদম ডার্ক স্কাই থাকবে। এবং আস্তে আস্তে কালারটা যখন ব্রাইটের দিকে যাবে, এই যে ব্লু হয়ে গেল, তারপর গ্রিন, ইয়েলো, রেড এবং ভায়োলেট থেকে আস্তে আস্তে হোয়াইটের দিকে যখন গেল, একদম হোয়াইট যখন হয়ে যাবে তখন ওই জায়গাতে লাইট পলিউশন অনেক বেশি। যেমন এই যে নিউ দিল্লির এই জায়গাটাতে লাইট পলিউশনের মাত্রা অনেক বেশি। সো বাংলাদেশ যদি আপনি একটু খেয়াল করেন, বাংলাদেশের মধ্যে ম্যাপটা ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে যে ময়মনসিংহের কিছু লোকেশনে ডার্ক স্কাইয়ের ডার্ক সাইট আছে। এবং আপনি যদি এদিকে যেমন পাহাড়ি যে এলাকাগুলো আছে যেমন খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, এই জায়গাগুলোতে কিন্তু তুলনামূলক লাইটের পরিমাণ কম থাকে, কারণ ওখানে ঘরবাড়ি কম, প্লাস কোনো কলকারখানার কোনো লাইট কিছু নাই। তো যার কারণে এই জায়গাগুলোতে ডার্ক সাইড থাকে। এবং আপনি যদি সেন্ট মার্টিনের ব্যাপারে খেয়াল করেন, এই যে সেন্ট মার্টিন কিন্তু টোটালটাই হচ্ছে কি একটা ডার্ক লোকেশন। ঠিক আছে, তো সেন্ট মার্টিনে কখনো যদি যাওয়া হয় তখন সেখান থেকে কিন্তু আপনি ইজিলি অ্যাস্ট্রোফটোগ্রাফি বা মিল্কি ওয়ে কোরের ছবি তোলাটা আপনার জন্য খুব ইজি হবে। তো আমি যে লোকেশন থেকে ছবি তুলি সেই লোকেশনটা হচ্ছে
এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলাতে। তো এই জায়গাতে কিন্তু একদম ডার্ক কোনো লোকেশন নাই। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ডিটেলসটা আমি জানতে পারবো যে বোর্টল ক্লাস 4। আচ্ছা, ডার্ক সাইটের ক্ষেত্রে বোর্টল ক্লাস দিয়ে এটাকে ডিফাইন করা হয় যে আপনার লোকেশনটা কতটুকু ডার্ক। এটা হচ্ছে আপনি বোর্টল ক্লাস দেখে খুব ইজিলি জানতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর একটা চার্ট আমার কাছে চলে আসবে। এই চার্টটাতে আপনি খেয়াল করতে পারবেন যে বোর্টল ক্লাস 1 থেকে শুরু করে একদম 9 পর্যন্ত আছে। হুম। তো 9 পর্যন্ত আছে। তো বোর্ডার ক্লাস 1 মানে হচ্ছে ওইটা অনেক বেশি ডার্ক স্কাই, এবং ওইখান থেকে আপনার মিল্কি ওয়ে দেখার চান্স অনেক বেটার এবং ভিজিবিলিটি অনেক বেশি। তো এই জিনিসটার ক্ষেত্রে খেয়াল করেন যে এখানে আচ্ছা, M31 ভিজিবল বলা আছে। তো M31 হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী বা মিল্কি ওয়ের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সি। মিল্কি ওয়ে তো একটা গ্যালাক্সি, এবং এটার সবচেয়ে কাছাকাছি গ্যালাক্সি হচ্ছে M31 বা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি বলা হয় এটাকে। ঠিক আছে? তো এই যে আমি যদি এখন লাইট পলিউশন ম্যাপে বা হচ্ছে স্টেলারিয়ামে M31 লিখে সার্চ দিই, তাহলে আপনি এই যে M31 যে গ্যালাক্সিটা আছে অ্যান্ড্রোমেডা, এই গ্যালাক্সির লোকেশনটা আপনি এখানে ইজিলি দেখতে পারবেন। এই যে এই সেম কাজটা কিন্তু আপনি মোবাইল অ্যাপ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো M31 যদি আমি অনেক জুম করি, জুম করতে করতে এই যে দেখেন, এটা হচ্ছে এরকম আমাদের মিল্কি ওয়ে ফুল গ্যালাক্সিটা কিন্তু এরকমই দেখতে। এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমি দেখাচ্ছি, বাট আমরা তো নিজেরাই মিল্কি ওয়ের একদম ভিতরের দিকে একটা প্ল্যানেটে আছি। তো আমরা কিন্তু মিল্কি ওয়ের এরকম কোনো ছবি তুলতে পারবো না, এটা কখনো সম্ভব না। তো অন্য একটা গ্যালাক্সি M31 অ্যান্ড্রোমেডা, এটা হচ্ছে আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছাকাছি অবস্থিত। এটার ডিস্টেন্সটা সম্ভবত 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে কাছাকাছি গ্যালাক্সি। এবং M31 আরেকটা এখানে বলা হয়, সেটা হচ্ছে M33। M33 গ্যালাক্সিটা এদিকে থাকে, এই যে M33। M33 হচ্ছে অ্যান্ড্রোমেডার পরে আমাদের সেকেন্ড যেই ক্লোজেস্ট যেই গ্যালাক্সিটা, সেটা হচ্ছে M33। ঠিক আছে? M33 তে যদি আমি ক্লিক করি, এখানে দেখবেন বলা আছে এটা 2.73 মিলিয়ন লাইট ইয়ার্স আমাদের পৃথিবী থেকে এটার দূরত্ব। সো এই দুইটার ভিজিবিলিটি নিয়ে বোর্টল ক্লাসে বলা আছে। তো বোর্টল ক্লাসে আমরা যদি দেখি যে M31 ভিজিবল, এটা কিন্তু ইজিলি ভিজিবল। ঠিক আছে? এই যে বোর্টল ক্লাস 1, 2 এবং 3 এর ক্ষেত্রে। আর M33 এর ভিজিবিলিটিটা নিয়ে বলা আছে অবভিয়াস। আর বোর্টল ক্লাস 2 এর ক্ষেত্রে হচ্ছে ইজি উইথ ডিরেক্ট ভিশন আর ইজি উইথ অ্যাভার্টেড ভিশন। সো তার মানে এই বোর্টল ক্লাস যে 9টা আছে, এই 9টা ক্লাসের ভিতরে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে M31 এর ভিজিবিলিটি একদম আপনি বলতে গেলে বোর্টল ক্লাস 7 পর্যন্ত ইজিলি এটা ভিজিবল হবে। আপনি যদি ক্যামেরা দিয়ে ছবি তুলেন, তো সেই ক্ষেত্রে আপনি M31 কে ক্যাপচার করতে পারবেন। এবং M33 হচ্ছে ক্যাপচার করতে গেলে বোর্টল ক্লাস 4 এর ভিতরে অ্যাটলিস্ট 4 এর বেশি না, সরি, মানে হাইয়েস্ট 4 এর বেশি করা যাবে না। তাহলে আমি এখন যে লোকেশনটাতে আছে এটা হচ্ছে ক্লাস 4। তার মানে M33 যেই গ্যালাক্সিটা আছে, সেটা কিন্তু আমার এখান থেকে ছবি তোলা সম্ভব এবং ভিজিবিলিটি এটার থাকবে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপারগুলো দেখা গেল। বোর্ডের ক্লাস 1 to 9 এটা একটু মাথায় রাখবেন। তো আপনি যখন যেখানে যে অবস্থান করতেছেন, ওইখানে হচ্ছে গিয়ে আপনার লোকেশনে বোর্ডের ক্লাস কত সেটা দেখার জন্য এই যে লাইট পলিউশন ম্যাপে গিয়ে আপনি যদি এখানে লোকেশনের একটা অপশন আছে, গো টু ইওর লোকেশন, এই যে এই জায়গা এটাতে ক্লিক করলে আপনার লোকেশনটা দেখাবে। এবং লোকেশনে যদি ক্লিক করেন, তাহলে এই যে আপনার লোকেশনের ডার্ক স্কাইয়ের অবস্থানটা কি সেটা ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন। তো এতক্ষণ যা বললাম, মানে বোর্টল ক্লাসের ব্যাপারটা কি আপনাদের মধ্যে ক্লিয়ার? এটা একটু জানাবেন। হ্যালো। আচ্ছা, নাফিউল ভাই বললেন যে আরেকটু বার একটু
শ্রাবন্তী আপু বললেন কথা ভালো মতো বোঝা যাচ্ছে না। কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো? হ্যালো? হ্যাঁ, শ্রাবন্তী আপু আপনি কি কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? নাফিউল আলম ভাই আপনি কি কথা শুনতে পাচ্ছেন? শ্রাবন্তী আপু আপনি মনে হয় একটু লিভ নিয়ে যদি আবার জয়েন করেন তাহলে মনে হয় এটা সাউন্ডটা ঠিক হয়ে যাবে। আচ্ছা নাফিউল ভাই আপনি বলছিলেন যে কোন পার্টটুকু বুঝতে পারেন না, যদি একটু আবার একটু বলেন তাহলে আমি সেই পার্টটুকু বলে দিব আপনাকে। আচ্ছা বোর্ডর ক্লাস হচ্ছে আহ, সারা পৃথিবীর যদি লোকেশনকে লাইট কতটুকু আছে এটার উপর ডিপেন্ড করে আমরা যদি কয়েকটা ভাগে ভাগ করে সেটাকে হচ্ছে প্রত্যেকটা ভাগকে বোর্ডল ক্লাস বলা হচ্ছে। হ্যাঁ, বোর্ডল ক্লাস 1 থেকে শুরু করে একদম 9 পর্যন্ত আছে। তো বোর্ড এই যে আপনি ওয়ার্ল্ড ম্যাপটা যদি এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তো ওয়ার্ল্ড ম্যাপটা যদি দেখেন এখানে দেখবেন যে এখানে বিভিন্ন রকমের কালার দেখা যাচ্ছে। তো এই এক একটা কালার হচ্ছে বোর্টল ক্লাস ডিফাইন করতেছে। তো কোনটা কোন বোর্টল ক্লাস সেটা বুঝতে হলে আপনাকে হচ্ছে যে কোনো একটা লোকেশনে যেখান থেকে আপনি ছবিটা তুলবেন সেই লোকেশনে ক্লিক করতে হবে। সাপোজ এই লোকেশন থেকে আপনি তুলবেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর বোর্টল ক্লাস 4 দেখাবে আপনাকে। হ্যাঁ, এখানে 4 দেখাচ্ছে। আবার যদি আমি ঢাকা থেকে কোনো একটা জায়গায় তুলি, যেমন হচ্ছে ঢাকার সাপোজ একদম সেন্ট্রাল থেকে যদি কোনো একটা লোকেশন আমি পিক করি, তো এই লোকেশনে বোর্ডল ক্লাস 6 দেখাচ্ছে। তো বোর্ডল ক্লাস 6 মানে কিন্তু আহ, রাতের আকাশে তারা না, আমি বলবো যে মিল্কি ওয়ের ছবি যদি তুলতে চান তাহলে কিন্তু এটা খুব ডিফিকাল্ট, এবং মানে আপনার ওখানে লাইট পলিউশন এত বেশি থাকবে যে আপনি ক্যামেরাতেও আসলে তারাগুলোকে ক্যাপচার করতে পারবেন না ভালো মতো। সো এটা হচ্ছে বোর্টল ক্লাসের ব্যাপার। তো বোর্টল ক্লাস এই যে এই চার্টটা আপনি যদি খেয়াল করেন এখানে 1 থেকে 9 পর্যন্ত 9টা বোর্টল ক্লাস আছে। তো আপনার লোকেশন যদি 4 এর ভিতরে হয়, বোর্টল ক্লাস 4 এর ভিতরে হয়, বা আপনি যেখান থেকে ছবি তুলতে চাচ্ছেন সেই লোকেশনটা যদি বোর্টল ক্লাস 4 এর ভিতরে হয় তাহলে কিন্তু 1 2 3 4 এর ভিতরে যদি হয় তাহলে কিন্তু আপনি মিল্কি ওয়ের ছবি তুলতে পারেন আপনার ক্যামেরা দিয়ে। ঠিক আছে, এবং এটার উপর আরো অনেক কিছু ডিপেন্ড করতেছে, যেমন হচ্ছে আমি তো বললাম যে চাঁদের যে ব্যাপারটা, আশা করি এটা বুঝতে পেরেছেন। সো চাঁদের যদি চাঁদ যদি আপনার রাতের আকাশে থাকে, আপনি যে সময় ছবিটা তুলবেন তখন কিন্তু আপনার মিল্কি ওয়ের কোরটা কিন্তু ভিজিবিলিটি হবে না, ভিজিবল হবে না। ঠিক আছে, তো আপনি কিন্তু তখন অন্যান্য তারার ছবি আপনার ফোনে আসবে, বাট মিল্কি ওয়ের কোরটা কিন্তু আপনি ক্যাপচার করতে পারছেন না। জি শ্রাবন্তী আপু আপনি কি সাউন্ড পাচ্ছেন এখন? হ্যালো? একটু রেসপন্স করবেন, আর যদি সাউন্ড না পাওয়া যায় তাহলে সমস্যা নাই, আমি রেকর্ড করছি ক্লাসটা, আমি হচ্ছে ক্লাস শেষ হওয়ার পর আপনাদেরকে প্রোভাইড করে দিব। আপনার কি ফোনের স্পিকারের ভলিউম কমানো কিনা বা কোথাও কিছু আছে কিনা এটা একটু অডিওটা একটু চেক করবেন। আচ্ছা, সো পোর্টাল ক্লাসের ব্যাপারটা এটা হচ্ছে আমি বললাম তো এটা আহ, একটু মাথায় রাখতে হবে, কারণ মিল্কি ওয়ের ছবি তোলার প্রসেসিংটা খুবই ছোট এবং খুবই ইজি, কিন্তু এর আগে যে প্ল্যানিংটা, আপনি কখন তুলবেন, কোথায় যেয়ে তুলতে হবে, কোথায় গেলে বেটার আউটপুট পাবেন, এই জিনিসটা কিন্তু অনেক বড়, অনেক বিশাল একটা প্ল্যানিং। সো এই প্ল্যানিংটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তো ছবি তোলাটা আপনার কাছে ওয়ান টু এর ব্যাপার, মানে ক্যামেরা সেটিংস অলমোস্ট বলতে গেলে সেম। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো একটু শুরুর দিকে আপনাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে।
আচ্ছা শ্রাবন্তী আপু, আপনি মাইক অন করে একটু রেসপন্স করেন, আপনার আপনার সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা আমরা দেখি। আচ্ছা উনি বললেন বাসার নেটটা অনেক স্লো, দ্যাটস ওয়াই বুঝছি না। আচ্ছা সমস্যা নেই, আপনি আপনি রেকর্ডেড ভার্সনটা পাবেন, কোনো সমস্যা নেই। আমি ক্লাস শেষে আমি রেকর্ডেড ভার্সনটা আপনাদের সবাইকে প্রোভাইড করব, এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আপনি তাহলে একটু দেখেন, অথবা আপনার বাসার যদি অন্য কোথাও বেটার কোনো আহ, জায়গা থাকে যেখান থেকে নেটওয়ার্কটা ভালো পাওয়া যায়, ওখানে একটু যেয়ে আপনি ক্লাসটা দেখতে পারেন। সো বোর্টল ক্লাসের ব্যাপারটা আমি বললাম আপনাদেরকে। এখন তার মানে দেখেন এই যে ধরেন যে ঢাকার ভিতরে আমি যদি কোনো একটা লোকেশন পিক করে ক্লাস 6 আসছে বোর্টল ক্লাস, তার মানে কিন্তু আমি ঢাকার ভিতর থেকে মিল্কি ওয়ের ছবি তুলতে পারবো না। কারণ ঢাকা শহরের ভিতরে এত বেশি লাইটিং, এবং এই লাইটগুলো আপনার রাতের আকাশটাকে কিন্তু তারা দেখার ক্ষেত্রে খুব ঝামেলা করে দিচ্ছে। তো এই কারণে কিন্তু ঢাকা থেকে তোলা সম্ভব না। আপনি আপনার বাসার আশেপাশে কোন একটা লোকেশন পিক করবেন যেখান থেকে হচ্ছে স্কাইটা খুব ক্লিয়ারলি ভিজিবল হবে। আপনি খালি চোখেও দেখতে পারবেন, এবং খালি চোখে দেখেও এটা বোঝা যায়, এবং হচ্ছে গিয়ে আপনি এই যে লাইট পলিউশন ম্যাপ দেখে তো একদম ডিটেলস জানতে পারবেন কি কারণে। সো যদি কখনো কক্সেস বাজার বা হচ্ছে সেন্ট মার্টিন, বান্দরবান এই এরিয়াগুলোতে যদি কখনো ট্রাভেল করা হয়, তখন সেখানে কিন্তু আপনি যদি আপনার আকাশে যদি চাঁদ না থাকে এবং ক্লাউড না থাকে, তো আপনি কিন্তু ইজিলি স্টার ভিজিবিলিটি আপনার থাকবে, এবং আপনার যদি ডিভাইস ওইরকম ভাবে থাকে বা মোবাইল ইউজ করলে মোবাইল দিয়েও আপনি খুব সুন্দর কিন্তু মিল্কি ওয়ে ছবিটা ক্যাপচার করতে পারেন। সো আরেকটা এখন এখানে বিষয় আছে প্ল্যানিং এর ভিতরে, সেটা হচ্ছে ক্লাউডের ব্যাপারটা। ক্লাউডের জন্য আপনি উইন্ডি যে ওয়েবসাইটটা আছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন, এটার অ্যাপও আছে। তো এটার মাধ্যমে আমি একটু দেখাবো যে আপনি আপনার লোকেশনে ক্লাউডটা কিভাবে চেক করে নিতে পারেন। আপনি যখন ছবি তুলবেন বা এর কয়েকদিন আগে আপনি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে ক্লাউডের ভিজিবিলিটি কেমন বা ক্লাউড কতটুকু থাকবে, এটার কারণে স্টার ভিজিবিলিটির কোনো হ্যাম্পার হবে কিনা এটা একটু চেক করে নিতে পারবেন। যেমন এখানে আপনি যদি আসেন ডান সাইডে দেখবেন ক্লাউডস নামে একটা সেকশন আছে, তো এটাতে যদি আপনি ক্লিক করেন, তো আপনাকে কিন্তু একটা টাইম ওয়াইজ ক্লাউডের ম্যাপ দেখাবে। এবং এই ক্লাউডের এটা কিন্তু এই যে দেখুন এখানে সাদা সাদা যেই পার্টগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ক্লাউড মুভ করতেছে। তো এটা যদি আপনি প্লে করেন, তাহলে প্রতি ঘন্টায় আপনার লোকেশনে ক্লাউড কতটুকু, কখন কোথায় কি থাকবে, এটা কিন্তু বোঝা যাবে। যদিও এই ডেটাটা একদম 100% যে ম্যাচ করবে তা না, বাট এটা থেকে আপনি একটা বেসিক আইডিয়া পাবেন যে আপনি যেই সময়টাতে ছবি তুলতে চাচ্ছেন ওই সময়টা আকাশ কিরকম থাকবে। এবং অ্যাস্ট্রোফটোগ্রাফির ক্ষেত্রে একটা জিনিস বলে নেই, মিল্কি ওয়ের স্পেশালি মিল্কি ওয়ে ছবি তোলার ক্ষেত্রে আপনাকে কিন্তু প্ল্যানিংটা অবশ্যই আগে থেকে করতে হবে। আপনি হুট করে কিন্তু মিল্কি ওয়ে ছবি তুলতে গেলে আপনি ভালো কোনো আউটপুট পাবেন না। এটার পিছনে রিজনটা হচ্ছে কারণ আপনাকে মিল্কি ওয়ে ছবি তোলার ক্ষেত্রে নেচারের উপর বেশিরভাগ ডিপেন্ডেন্ট হতে হবে, ঠিক আছে? তো আকাশ যদি ক্লিয়ার না থাকে, আপনি যত চেষ্টাই করেন, আপনার কাছে যত দামি ক্যামেরাই থাকুক না কেন, মিল্কি ওয়ের ছবি তোলা কোনোভাবেই সম্ভব না। সো এই ব্যাপারটার জন্য আমি একটু বলে দিলাম এই ব্যাপারগুলো, যে windy.com এখান থেকে আপনারা আপনার লোকেশনে ক্লাউডের অবস্থানটা জেনে নিতে পারেন। সো ক্লাউড যদি না থাকে এবং আপনি যে সময়টায় ছবি তুলবেন সেই সময় যদি আকাশে চাঁদ না থাকে, যেমন অমাবস্যা আমরা যে সময়টাকে বলি, এবং আচ্ছা মুন ফেজের ব্যাপারটা কিন্তু আপনি এখান থেকে আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে পারেন। মুন ফেজ যদি গুগলে সার্চ করেন, তাহলে টাইম অ্যান্ড ডেট নামে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে যেমন আজকে হচ্ছে ফুল মুন চলতেছে, আজকে যদি আকাশের দিকে তাকান তাহলে ফুল মুন দেখতে পাবেন। সেটাকে মুনের কিন্তু 99.6% ভিজিবল। তার মানে কি এটা অনেক বেশি লাইট ক্রিয়েট করতেছে, যার কারণে আপনি মিল্কি ওয়ের কোরটা কিন্তু কোনোভাবেই দেখতে পারবেন না। এবং এখানে যদি আপনারা দেখেন যে ফার্স্ট কোয়ার্টার মানে অর্ধেক চাঁদটা দেখা যাবে 11 সেপ্টেম্বর, সেটা আমরা অলরেডি পার করে এসেছি। এবং ফুল মুন হচ্ছে কালকে, আগামীকাল 18 সেপ্টেম্বর, থার্ড কোয়ার্টার 25 সেপ্টেম্বর, এবং নিউ মুন 3 অক্টোবর। এই লোকেশনটাকে আপনাকে পিক করতে হবে।
নিউ মুনটা যখন থাকবে তার মানে হচ্ছে চাঁদটা সবচেয়ে বেশি চিকন থাকবে এবং যার কারণে আপনার রাতের আকাশের ভিজিবিলিটিটা অনেক বেশি থাকবে। যেমন আমি যদি একটা নিউ মুনের ইয়ের দিকে যাই, এখানে ডেট আসতেছে না কেন? আচ্ছা, এটা হচ্ছে অক্টোবর মাস। এই যে মুনটাকে নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন আচ্ছা, মুনের অবস্থানটা অক্টোবর মাসে থাকবে হচ্ছে গিয়ে অক্টোবর মাসের কত তারিখ দিলাম, এটা হচ্ছে 23 তারিখ। তো অক্টোবরের 23 তারিখ কিন্তু মুনটা অলমোস্ট নিউ মুন থাকবে এবং সেটা হচ্ছে নিচের দিকে অবস্থান করবে হরাইজন্টাল লাইনে। হরাইজন্টাল লাইনের নিচের দিকে অবস্থান করার কারণে ওই লাইটটা কিন্তু আপনার রাতের আকাশের মধ্যে এসে পড়তেছে না, যার কারণে আপনি দেখেন মিল্কি ওয়ের যে কোরটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজিবল হচ্ছে। এই যে একদম এখান থেকে দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরপরে একদম সন্ধ্যার পরপরে 18টা 33 থেকে শুরু করে আপনি একদম এই যে 21টা 50 পর্যন্ত কিন্তু আপনি মিল্কি ওয়ে খুব ইজিলি ভিজিবল হবে আপনার আকাশে, যদি ক্লাউড না থাকে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো এখানে একদম শুরু থেকে যদি বলি তাহলে প্রথমে আপনার মিল্কি ওয়ে ছবি তোলার প্ল্যানিংটা শুরু করতে হবে আপনার মিল্কি ওয়ের সিজনটা। মিল্কি ওয়ের সিজনটা একটু বলে নিই। মিল্কি ওয়ের সিজনটা চলে বাংলাদেশে এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকেও। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে অক্টোবর নভেম্বর পর্যন্ত। মানে বোঝা যাচ্ছে যে উইন্টার যখন সিজনটা থাকে, তো উইন্টারের কি হয়, উইন্টারে হচ্ছে আপনার অনেক ফগ থাকে, তাই না? তো আমাদের প্রকৃতিতে অনেক কুয়াশা পড়ার কারণে কিন্তু উইন্টারে তারার ভিজিবিলিটি খুব কম থাকে, যার কারণে মিল্কি ওয়ের কোরটা তখন ওই সিজনে থাকে না। এবং এটার আরেকটা রিজন হচ্ছে মিল্কি ওয়ের কোরটা তখন নিচের দিক দিয়ে ভিজিবিলিটি হয়। এখানে যেমন আপনারা যদি দেখতে পান এই যে সাউথের পার্ট থেকে কিন্তু সাউথের পার্ট থেকে ওয়েস্টের পার্টে আমরা এখানে মিল্কি ওয়েটাকে ট্র্যাক করতে পারতেছি। বাট উইন্টারের ক্ষেত্রে এই মিল্কি ওয়ের কোরটা আরও নিচের দিকে চলে যায়, যার কারণে হরাইজন লাইনের নিচে চলে যাওয়ার কারণে সেটা আমাদের আকাশে কিন্তু ভিজিবল থাকে না। এটা একটা রিজন। আর যদি ভিজিবল থাকতো তাহলেও আমরা কুয়াশার কারণে কিন্তু মিল্কি ওয়ের কোরটা ক্যাপচার করতে পারতাম না। সো এই কারণে আপনাকে মিল্কি ওয়ের ছবি তোলার জন্য ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে অক্টোবর টু নভেম্বর পর্যন্ত এই সময়টাতে মিল্কি ওয়ের ছবিটা ক্যাপচার করতে হবে। এবং আপনি যদি আহ, এখানে মাসের ইয়েটা আসে কিনা আমি দেখি। আচ্ছা, এই যে যেমন এই যে আমি যদি মার্চ মাসের দিকে চলে যাই তাহলে, আচ্ছা, চাঁদটাকে সরাতে গেলে আমাকে অন্য একটা ডেটে যেতে হবে। আই ডোন্ট নো, কাজ করতেছে না কেন?
কিন্তু মিল্কি ওয়ের কোরটা আমি যদি এপ্রিল মাসের 24 তারিখের ওখানে গেলাম, তো এখানে কিন্তু মিল্কি ওয়ের কোরটা দেখা যাচ্ছে কোথায়? এটা কিন্তু লাস্টের দিকে ছিল সাউথ ওয়েস্টের। এখনকার সময় যদি আপনি মিল্কি ওয়েটা তুলতে চান তাহলে সাউথ ওয়েস্ট আকাশের দিকে আপনাকে ক্যামেরা ধরতে হবে। বাট আপনি যদি এপ্রিল মাসের কথা চিন্তা করেন, এই যে মিল্কি ওয়ের কোরটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ইস্ট থেকে সাউথের মধ্যে, ঠিক আছে? সাউথ ইস্ট স্কায়ে যদি আপনি খেয়াল করেন, এই যে এই কার্সরটার দিকে কিন্তু মিল্কি ওয়ে কোরটা ওইখানে অবস্থান করতেছে। তো বছরের এক এক সময় মিল্কি ওয়ের কোরটা কিন্তু এক এক জায়গায় অবস্থান করে। সো এইটার জন্য যেমন এই যে এখানে মুন, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি নিউমুন লোকেশন, নিউমুনের একটা ডেটে গেলাম। তো এখানে দেখুন আমরা হচ্ছে এটা জুলাই মাসের ক্ষেত্রে দেখতেছি। তো এই যে দেখেন জুন মাসে কিন্তু মিল্কি ওয়ের অবস্থানটা এক জায়গায়, এবং আমি যদি এর আরো আগে যাই, মে মাসে এক জায়গায় এবং এপ্রিল মাসে অন্য জায়গায়। তো মোটামুটি এপ্রিল, ফেব্রুয়ারি, মার্চ থেকে শুরু করে আপনি সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত, ফেব্রুয়ারি মার্চের দিকে থাকে হচ্ছে মিল্কি ওয়ের কোরটা থাকবে পূর্ব থেকে দক্ষিণ আকাশের মাঝখানে একদম এরকম লম্বালম্বি ভাবে থাকবে, ঠিক আছে, শোয়ানো ভাবে থাকবে। তো এইটা আস্তে 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 আপনি যখন আহ, মাস চেঞ্জ করতে থাকবেন তখন একদম এই যে জুন মাসে এসে কিন্তু একদম সাউথ বরাবর লম্বালম্বি ভাবে থাকবে, এবং সবচেয়ে বেশি ভিজিবিলিটিটা আপনি পাবেন এই মিল্কি ওয়ে কোরের। এবং আপনি যদি জুলাই মাসে দেখেন তখন হচ্ছে এটা আস্তে আস্তে সাউথ ওয়েস্টের দিকে চলে যাচ্ছে, সাউথ ওয়েস্ট, এবং আগস্ট মাসে সেটা আরো বেশি আরো বেশি ওয়েস্টের দিকে চলে যাবে, এবং এই যে সেপ্টেম্বর মাসে এবং অক্টোবরে গিয়ে কিন্তু বলতে গেলে একদম ওয়েস্ট নর্থ এই পজিশনে চলে যায়, এবং মিল্কি ওয়ের খুব কম পার্টটুকুই অক্টোবর মাসের ক্ষেত্রে ক্যাপচার করা যায়। যার কারণে এই যে দেখেন এরপরে যদি আমি আরো ক্লিক করি, নভেম্বর মাসে কিন্তু এটা আরো নিচের দিকে চলে গেছে, যার কারণে মিল্কি ওয়ের কোরটা কিন্তু এখনো দেখা যাচ্ছে। মিল্কি ওয়ের যে বেলটা, সেই বেলটা আপনি দেখতে পাবেন, বাট মিল্কি ওয়ের কোরটা কিন্তু এখান থেকে আর দেখা যাচ্ছে না। আর ডিসেম্বর মাসে গেলে সেটা আরো নিচের দিকে চলে যাচ্ছে। এই যে মিল্কি ওয়ে কিন্তু এই যে নিচের দিকে চলে যাচ্ছে। তো আপনি রাতের আকাশে কিন্তু আর মিল্কি ওয়ের অবস্থানটা শীতকালে পাচ্ছেন না। তো ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে অক্টোবর নভেম্বর পর্যন্ত মিল্কি ওয়েটা বাংলাদেশ থেকে তোলা সম্ভব। সো এটা হচ্ছে একটা বিষয়। আর চাঁদের ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনার যখন যে সময়টায় আপনি মিল্কি ওয়ের ছবি তুলবেন তখন আকাশে চাঁদ থাকা যাবে না। তার মানে আপনাকে পিক করতে হবে নিউ মুন আপনার আহ, আপনি যেই মাসে ছবিটা তুলবেন সেই মাসে নিউ মুনের আশেপাশে, হয়তোবা নিউ মুন উঠে গেছে এরপরে, যেমন 3 অক্টোবর এখানে দেখাচ্ছে। 3 অক্টোবরের এই যে আপনি এখানে নিউ মুনের ক্যালেন্ডার যদি দেখেন যে কত কত আপনার এই বছরে কত কত তারিখে হচ্ছে নিউ মুন থাকবে, এটার একটা ফুল ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো নিউ মুনের আশেপাশে আপনাকে ছবিটা তুলতে হবে, যার কারণে তখন আকাশে চাঁদের কারণে যে লাইট পলিউশনটা থাকে, ন্যাচারাল লাইট পলিউশন, সেই লাইট পলিউশনটা খুবই কম থাকবে, এবং মিল্কি ওয়ের কোরটা অনেক বেশি আপনার কাছে ভিজিবল হবে। সো এটা একটা ব্যাপার গেল চাঁদের ব্যাপারটা। আর হচ্ছে ক্লাউডের ব্যাপারটা, যদি আকাশে মেঘ থাকে তাহলে আপনি অমাবস্যাতে গেলেও কোনো ইয়ে নাই, লাভ হবে না। কারণ হচ্ছে আপনি ক্লাউডের কারণে কিন্তু মিল্কের কোরটা আপনি খালি চোখে দেখতে পারবেন না, আর ক্যামেরাতে তো আরো আগে দেখতে পারবেন না। সো তাহলে লাইট পলিউশন ম্যাপ দেখে আপনাকে একটা ডার্ক লোকেশন ফিক্স করতে হবে। ফিক্স করার পর আপনাকে তারিখটা দেখতে হবে যে সেটা নিয়মনের আশেপাশে পড়ছে কিনা, এবং আপনি যে সময় ছবিটা তুলবেন সেই সময়ে আপনি যদি স্টেলারিয়াম অ্যাপটার মাধ্যমে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে তখন কি, এই যে আপনি এখানে সময় দিয়ে দিতে পারবেন। ধরেন যে আপনি এখানে আজকে 17 তারিখ, আপনি চাচ্ছেন যে 19 তারিখে হয়তোবা আপনি কোনো একটা ডার্ক লোকেশনে স্টে করবেন, অথবা 20 তারিখ কোনো একটা ডার্ক লোকেশনে স্টে করবেন, ওই সময়টাতে কি মিল্কি ওয়ের ছবি কোনোভাবে তোলা যাবে কিনা দেখেন। এই যে সন্ধ্যার পর থেকে আমি যদি উম, সন্ধ্যার পর থেকে কিন্তু মিল্কি ওয়ের ভিজিবিলিটিটা একটু হইলেও থাকবে। কারণ হচ্ছে
এই যে মুনের যে অবস্থানটা সেটা কিন্তু হরাইজন্টাল লাইনের নিচে, ঠিক আছে? মানে আহ, পৃথিবীর অন্য একটা সাইডে হচ্ছে মুনটা অবস্থান করতেছে, যার কারণে হচ্ছে আপনি মুন যতক্ষণ পর্যন্ত না উঠতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিল্কি ওয়ের ভিজিবিলিটিটা আছে। এখানে হয়তো বা 1-2 ঘন্টার মতো থাকবে। তো এরপরে যখন দেখবেন যে এই যে মুন যখন উঠে গেছে তখন কিন্তু আপনি সাথে সাথে মিল্কি ওয়ের ভিজিবিলিটি হারাচ্ছেন। কারণ হচ্ছে চাঁদের আলোটা সরাসরি আপনার আকাশে অবস্থান করতেছে এবং এটার কারণে মিল্কি ওয়ের কোরটা দেখা যাচ্ছে না। এটার লাইটের কারণে। এটার লাইটটা হচ্ছে কি আপনি যখন ক্যামেরা দিয়ে ছবি তুলতেছেন তখন আমরা মানে ক্যামেরা অ্যাকচুয়ালি কি ক্যাপচার করে? ক্যামেরা কিন্তু লাইট ক্যাপচার করে। ঠিক আছে? সো চাঁদের আলো অবশ্যই তারার আলোর থেকে অনেক বেশি, কারণ চাঁদ হচ্ছে পৃথিবীর খুব কাছাকাছি অবস্থিত। তো চাঁদের আলোটার কারণে কিন্তু তারাগুলো এত দূরে অবস্থিত, যার কারণে তারার যে ছোট ছোট আলোগুলো সেগুলো কিন্তু আমাদের ক্যামেরাতে ক্যাপচার করতে পারছি না আমরা, চাঁদের আলোটা অনেক বেশি হওয়ার কারণে। সো চাঁদ যখন আকাশে থাকবে না তখন হচ্ছে কেবলমাত্র আপনি মিল্কি ওয়ের ছবি তুলতে পারেন। তাহলে এখানে তিনটা জিনিস বললাম, একটা হচ্ছে ওয়েদার, আপনার আকাশে আপনি যখন ছবিটা তুলবেন সেই সময়ের ওয়েদারে আকাশ একদম স্বচ্ছ কিনা, ওখানে কোনো মেঘ আছে কিনা এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর সেকেন্ডলি হচ্ছে আপনাকে চাঁদের অবস্থানটা দেখতে হবে, যে চাঁদ কি আপনি আর যে লোকেশন থেকে ছবিটা তুলছেন এবং যে সময়ে তুলছেন সেই ডেটে কি চাঁদটা আপনার আকাশে কোনো লাইট পলিউশন ক্রিয়েট করছে কিনা। এবং হচ্ছে লাস্টলি আপনাকে একটা ডার্ক সাইট খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে লাইট পলিউশন ম্যাপের মাধ্যমে আপনি খুঁজে বের করবেন। এবং বোর্টল ক্লাসের যে ব্যাপারটা বললাম, বোর্টল ক্লাস 4 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। 4 এর পরবর্তীতে যদি ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত হয় তাহলে ওখান থেকে কিন্তু মিল্কি ওয়ে ক্যাপচার করাটা খুবই ডিফিকাল্ট হবে। এবং দেখা গেছে যে আপনি হয়তো বা ছবি তুলতে পারেন বাট ওখানে অনেক নয়েজ চলে আসবে এবং ওই নয়েজটা থাকার কারণে কিন্তু আপনার ছবিটা সুন্দর হবে না। আপনার তারার ছবির থেকেও বেশি তখন হচ্ছে গিয়ে অন্যরকম নয়েজ আপনার ছবিতে চলে আসবে। যেমন আমি যদি এখানে একটু দেখি, আচ্ছা এই ছবিগুলো হচ্ছে আমার ক্যামেরায় তোলা। যেমন আমি যদি এই ছবিটা একটু ওপেন করি, এই ছবিটাতে কিন্তু মিল্কি ওয়ের কোরটা খুব ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং এই ছবিতে এখানে অলমোস্ট যতগুলো ডট দেখতেছেন সেই প্রত্যেকটা ডটই কিন্তু এক একটা স্টার্স। হ্যাঁ, তো এগুলো সবগুলো হচ্ছে তারার ছবি। এবং আমি যদি অন্য আরেকটা ছবি, যেমন এই যে এটাতেও আকাশ অনেক ক্লিয়ার ছিল, যার কারণে হচ্ছে কি মিল্কি ওয়ে কোরটা খুব ইজিলি ক্যাপচার করা গিয়েছে। আবার যদি আমি আরেকটু আগের কোনো ছবি দেখি, যেমন এখানে দেখেন এইদিকে কিন্তু আহ, গত দুইটা ছবির মতো কিন্তু অতটা ক্লিয়ারলি কিন্তু মিল্কি ওয়েটা আসেনি। এটা না আসার কারণে এখানে কিন্তু একটা প্ল্যানেট তখন অবস্থান করছিল, এটা সম্ভবত ভ্যানাস। তো এই ভ্যানাসের লাইটের কারণে কিন্তু আমার যে দূরের যে তারাগুলো আছে এই তারাগুলো কিন্তু খুব ইজিলি ক্যামেরা ইয়েতে আসে নাই, ক্যামেরাতে কিন্তু আসে নাই। এই যে এই ভ্যানাস যে লাইটটা ক্রিয়েট করতেছে এই লাইটটা ক্রিয়েট করার কারণে আহ, তারার যে ভিজিবিলিটিটা অনেক কমে যাচ্ছে, যার কারণে ছবিটা কিন্তু মিল্কি ওয়ে ক্লিয়ারলি আসে নাই। সো তাহলে এই তিনটা বিষয় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে মুন ফেজটা আমাকে দেখতে হবে, লাইট পলিউশন ম্যাপে গিয়ে আমি আমার লোকেশনটা দেখবো এবং স্টেলারিয়াম অ্যাপের মাধ্যমে আমি অলমোস্ট সবকিছু চেক করতে পারবো। এই যে অ্যাটমসফিয়ারটা আমি যদি বাদ দিই তাহলে হচ্ছে অ্যাটমসফিয়ার ছাড়া মিল্কি ওয়ের পজিশনটা কোথায় সেটা দেখাবে। অ্যাটমসফিয়ারে ক্লিক করলে সেটা হচ্ছে গিয়ে মুন যদি থাকে আকাশে তখন মুন থাকার কারণে কিন্তু ভিজিবিলিটিটা ভালো থাকবে না। আর হচ্ছে এখানে ল্যান্ডস্কেপ এর একটা অপশন আছে। আর হচ্ছে ওকে, এটা হচ্ছে নর্থ পোল সাউথ পোল, এটা আপনাদেরকে পরে দেখাবো। আর ডার্ক স্কাই অবজেক্ট এবং নাইট মোড কনস্টেলেশন আর্ট। আচ্ছা, সো এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পারছেন যে মিল্কি ওয়ে ছবি তোলার ক্ষেত্রে আগে হচ্ছে আপনাকে প্ল্যানিংটা করে নিতে হবে।
সো এখন হচ্ছে আপনাদের ধরেন যে আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনে ডার্ক স্কাই আছে এবং হচ্ছে কোনো ক্লাউড নাই, তারার ভিজিবিলিটি খুব ভালো দেখাচ্ছে, আপনি খালি চোখে অনেকগুলো তারা দেখতে পাচ্ছেন এবং নিউ মুন নিউ মুন ডেটে পড়ছে, যার কারণে মুনের লাইটের কারণে কোনো লাইট পলিউশন ক্রিয়েট হচ্ছে না। সো এরপর কিন্তু আপনাকে দেখতে হবে যে ক্যামেরা সেটিংসটা কি করে নিতে হবে মিল্কিওয়ের ছবি তোলার ক্ষেত্রে। এই যে এরকম একটা ছবি যদি আপনি তুলতে চান তাহলে প্রপার ক্যামেরা সেটিংস এবং সবার শুরুতে যেটা লাগবে সেটা হচ্ছে তারাকে ফোকাস করে নিতে হবে। তো এখানে নাফিউল ভাই, আপনি কি ফোন ইউজ করেন নাকি ক্যামেরা? আচ্ছা, ফোনের ক্ষেত্রে এখনকার ফোনগুলোতে অলমোস্ট সব ফোনগুলোতে প্রো মোড নামে একটা মোড আছে। তো ওই মোডে গেলে আপনি দেখতে পাবেন ওখানে কিছু টার্ম আছে, শাটার স্পিড, আইএসও, এগুলোই থাকে এবং ফোকাসের ক্ষেত্রে একটা থাকে অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস। এই জিনিসগুলো হোয়াইট ব্যালেন্সেরটা কোনো কোনো জায়গায় থাকে, এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দিব। তো এখানে জাস্ট একটু বেসিক আইডিয়া দেওয়ার জন্য আমি আহ, এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলতে চাই, কারণ কোনটা কি সেটিংস করতেছেন এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। সো আচ্ছা, ক্যামেরার ব্যাপারে যদি একটু বেসিক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ক্যামেরার যে লেন্সগুলো থাকে, আপনি যে ফোনের ক্যামেরাটা ইউজ করতেছেন সেই ফোনের ক্যামেরাতেও কিন্তু লেন্স আছে। হ্যাঁ, ওই লেন্সটা ফোনের ক্যামেরাতে নর্মালি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকে, যার কারণে আপনি যখন ছবি তোলেন তখন সেই ছবিতে অনেকটুকু জায়গা জুড়ে আপনি ছবিটা তুলতে পারেন। তো এটাকে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বলে এবং স্ট্যান্ডার্ড একটা সেকশন আছে, সেটা হচ্ছে আহ, আহ, মানে নর্মাল যে ফোনের ক্যামেরা অ্যাঙ্গেল থাকে সেটা থেকে একটু জুম থাকে। তো যার কারণে ওই ভার্সনটা দিয়ে মানুষের ছবি বা হচ্ছে কি কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের ছবি খুব ইজিলি তোলা যায়। আর এর উপরে যত লেন্স আছে সেগুলোকে জুম লেন্স বলে এবং লেন্স ফটোগ্রাফির ভাষায় এগুলোকে টেলিফোটো লেন্স নামে বলা হয়। তো টেলিফোটো লেন্স মানে হচ্ছে মোটামুটি অনেক জুম। তো ওইটা দিয়ে আপনি পাখির ছবি বা অন্য কিছু ছবি তোলা হয় এবং সুপার টেলিফোটো লেন্স দিয়ে হচ্ছে যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে তাদের ক্ষেত্রে এটা খুব কাজের। তো আমরা যখন একটু যদি খেয়াল করেন স্টেলারিয়ামে, যদি আমি একটু ফিরে যাই, স্টেলারিয়ামে যখন বা হচ্ছে গিয়ে আমি যদি এই ছবিটার দিকে আসি, তো এটা ছবিটার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু ওয়াইড রেঞ্জ নিয়ে ছবিটা তোলা হয়েছে। মানে কি? মানে হচ্ছে আপনার ফ্রেমটা যত বড় থাকবে তত বেশি তারা আপনার ফ্রেমটাতে ইনক্লুড হবে এবং মিল্কি ওয়ের তত বড় একটা ছবি আপনি তুলতে পারবেন। তো এটা দেখেই একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে মিল্কি ওয়ে ফটোগ্রাফি করতে গেলে আপনার একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগবে। সো সবার মধ্যে একটা ভুল ধারণা থাকে, যারা এই ব্যাপারে একেবারে কিছুই জানে না, যে মিল্কি ওয়ে ছবি তুলতে গেলে বোধহয় জুম লেন্স ইউজ করতে হয় বা হচ্ছে গিয়ে বড় কোনো লেন্স ইউজ করতে হয়। না, এটা টোটালি রং। মিল্কি ওয়ের জন্য সবচাইতে ছোট এবং ওয়াইড অ্যাঙ্গেল যে লেন্সটা আছে সেটা আপনাকে ইউজ করতে হবে। সো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের আহ, মধ্যে আবার অনেক পার্থক্য আছে। তো মোবাইলের ক্ষেত্রে এতটা বিষয়টা এতটা ডিফিকাল্ট না। মোবাইলের ক্ষেত্রে যেমন অ্যাপারচার নামে একটা টার্ম আছে ফটোগ্রাফিতে। অ্যাপারচারটা হচ্ছে কি, অ্যাপারচারটা যদি আমি একটু ওপেন করি, আচ্ছা, এই অ্যাপারচারটা দিয়ে আপনার ক্যামেরাতে কতটুকু লাইট প্রবেশ করবে সেটা কিন্তু কন্ট্রোল করা হয়। সো অ্যাপারচার, এই যে প্রথমে যদি আপনি গোল যেই সার্কেলের মতো যেই ফিগারগুলো দেখছেন এগুলো হচ্ছে অ্যাপারচার বোঝা যাচ্ছে। তো অ্যাপারচারের ভ্যালুটা একটা থাকে। তো মোবাইলের ক্ষেত্রে অ্যাপারচারের ভ্যালুটা অলমোস্ট সব মোবাইলে সেম থাকে, যার কারণে অ্যাপারচার নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না। বাট যারা ক্যামেরা ইউজ করেন বা আপনার যদি পরবর্তীতে ক্যামেরাতে ছবি তোলার কোনো ইচ্ছে থাকে বা আপনি চান যে ক্যামেরা দিয়ে বেটার কোনো আউটপুটের ছবি তুলতে, তো সেই ক্ষেত্রে আমি আপনার সাথে বিষয়টা শেয়ার করে নিই। সেটা হচ্ছে যে অ্যাপারচার হচ্ছে গিয়ে লেন্সের ভিতরে একটা এরকম সার্কুলার একটা মোটর। এই মোটরটা কি করে? এই মোটরটা করে হচ্ছে আপনার ক্যামেরাতে কতটুকু লাইট প্রবেশ করবে সেটাকে কন্ট্রোল করে। ঠিক আছে? তো ক্যামেরার ক্ষেত্রে এই অ্যাপারচারটা কিন্তু
এফ ভ্যালু একটা থাকে, এফ বাই এরকম একটা ভ্যালু থাকে, এবং এটার ভ্যালুটা আস্তে আস্তে ছোট থেকে বড় হতে থাকে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে ইউজ করছে এফ ওয়ান। তো এফ ওয়ান মানে হচ্ছে ভ্যালুটা খুবই কম, বাট এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, ঠিক আছে? তো লাইট কিন্তু এটাতে অনেক বেশি প্রবেশ করবে। মানে এখানে ব্লকটা কিন্তু খুবই কম। আপনি ডার্ক সেকশনটা যদি খেয়াল করেন, এখানে কিন্তু ব্লকটা খুব কম দেখাচ্ছে। আর এটা যখন ভ্যালুটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন হচ্ছে গিয়ে লাইট প্রবেশের যে জায়গাটুকু সেটা আস্তে আস্তে সংকীর্ণ হতে থাকবে। সংকীর্ণ হতে 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 একদম একদম লোয়েস্ট লাইট প্রবেশ করবে, এরকম একটা ভ্যালু হচ্ছে F32। ঠিক আছে? তো অ্যাপারচার বিষয়টা হচ্ছে আপনার ক্যামেরা সেন্সরে কতটুকু লাইট প্রবেশ করবে সেটাকে কন্ট্রোল করে। সো এই অ্যাপারচারটার মাধ্যমে আপনি মূলত আপনার ছবিতে লাইট কন্ট্রোল করতে পারছেন। তো লাইট, আমরা জানি যে স্টারের ক্ষেত্রে তো আলো এমনিতেই কম থাকে, তাই না? আমাদেরকে হচ্ছে শাটার স্পিড অনেক বেশি দিয়ে ছবি তুলতে হয়, যার কারণে অ্যাপারচারটা আমাদের বেশি দরকার। এবং এখানে কিন্তু একটা জিনিস একটু বিপরীত কাজ করে, সেটা হচ্ছে ভ্যালুর ক্ষেত্রে। ভ্যালুটা হচ্ছে যত কম হবে লাইট তত বেশি প্রবেশ করবে আপনার লেন্সে। সো অ্যাপারচার ভ্যালুটা যত আপনার লোয়েস্ট হবে, আপনি যেই লেন্স দিয়ে ছবি তুলছেন সেটাতে যত লোয়েস্ট হবে তত বেশি আপনার অ্যাডভান্টেজ থাকবে অ্যাস্ট্রোফটোগ্রাফিতে তারার ছবি ক্যাপচার করার ক্ষেত্রে। সো এখানে এফ ওয়ান দেখাচ্ছে, তো এফ ওয়ান মানে হচ্ছে অনেক বেশি লাইট আপনার সেন্সরে প্রবেশ করবে, এবং যত বেশি লাইট আপনার সেন্সরে প্রবেশ করবে আপনার ছবিটাতে কিন্তু তারার সংখ্যাও তত বেশি বৃদ্ধি পাবে। সো এই অ্যাপারচারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যাপারচারটা কন্ট্রোল করার ক্ষেত্রে অ্যাপারচারটা আপনি এমনভাবে কন্ট্রোল করবেন যে হচ্ছে আপনার লেন্সে লোয়েস্ট নাম্বার যত অ্যাপারচার আছে সেই লোয়েস্ট নাম্বার আপনাকে নিয়ে যেতে হবে। তো মোবাইল ক্যামেরার ক্ষেত্রে F1 থেকে 2 বা 3 এর মধ্যেই সাধারণত থাকে অ্যাপারচারটা, যার কারণে মোবাইল দিয়েও কিন্তু তারার ছবিটা তোলা সম্ভব হয়। তো আর ক্যামেরা যদি ইউজ করেন, তো আপনার ক্যামেরাতে যদি F32 থাকে সেটাকে আপনার লোয়েস্টে নিয়ে আসতে হবে। F1.8 বা 2 থাকে, 2.8 থাকে, তো এই লোয়েস্ট ভ্যালুতে আপনাকে নিয়ে আসতে হবে। এই যে এটার সাথে কিন্তু আপনি যদি নিচের সেকশনটা একটু খেয়াল করেন, তাহলে এখানে কিন্তু দেখতে পারবেন যে লাইটের ব্যাপারটা এখানে ডিক্লেয়ার করা আছে। যেমন F1 এ কিন্তু মোর লাইট, আর F32 এর ক্ষেত্রে যদি খেয়াল করেন তাহলে লেস লাইট। তাহলে তারার ছবি তো তারা তো এমনিতে লাইট খুব কম প্রোভাইড করছে, তার মানে কি আমাকে অ্যাপারচারটা যত বেশি আহ, থাকবে তত হচ্ছে আমার জন্য বেটার। তো অ্যাপারচারের বিষয়টা কি আপনি বুঝতে পেরেছেন? মোবাইলের ক্ষেত্রে অ্যাপারচারটা অলমোস্ট সেম থাকে, এটা হচ্ছে কি আপনি কন্ট্রোল করতে পারেন না মোবাইলের ক্ষেত্রে, বেশিরভাগ মোবাইলের ক্ষেত্রে। আর কিছু ফ্ল্যাগশিপ ফোনে মনে হয় অ্যাপারচার কন্ট্রোল করা যায়, স্যামসাং S23 24 এগুলোতে হয়তো বা কন্ট্রোলিং এর ওয়ে আছে, বাট এমনিতে নর্মাল যে ফোনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অ্যাপারচার ফিক্স থাকে। তো অ্যাপারচার নিয়ে আপনাকে খুব একটা আসলে চিন্তা করতে হবে না। তারপরে যদি আমি শাটার স্পিড নিয়ে বলি, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি যখন নেক্সট ক্লাসে আপনাদেরকে একদম ক্যাপচারিং প্রসিডিওরটা দেখাবো তখন ডিটেলসে বলবো, বাট এখন আপাতত একটু মাথায় রাখবেন যে শাটার স্পিড হচ্ছে গিয়ে আহ, আপনার ছবিটা কতক্ষণ ধরে আপনার সেন্সরে লাইট প্রবেশ করবে সেটা আপনি ফিক্স করবেন শাটার স্পিড দিয়ে। মানে অ্যাপারচার দিয়ে হচ্ছে আপনি কতটুকু লাইট সেন্সরে প্রবেশ করাবেন সেটা আপনি কন্ট্রোল করতে পারেন, আর শাটার স্পিড হচ্ছে আপনি কতক্ষণ ধরে সেন্সরটা ওপেন রাখবেন। মানে আপনি সেন্সর যতক্ষণ ওপেন রাখবেন লাইট কিন্তু ততক্ষণই সেন্সরে প্রবেশ করবে, এবং ওই সময়টার ভিতরে যদি 30 সেকেন্ড ধরে আপনি একটা ছবি তোলেন, তো 30 সেকেন্ডের ভিতরে আপনার ফ্রেমে যা যা ঘটতেছে এবং আপনার ক্যামেরা অনুযায়ী সে যতটুকু ক্যাপচার করতে পারে সেই অনুযায়ী যা যা ফ্রেমের সামনে হচ্ছে সব কিছুই কিন্তু সে ক্যাপচার করবে। সো শাটার স্পিডের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ছবিটা এমনভাবে তুলতে হবে যেন আপনার আহ, একটা মিনিমাম শাটার স্পিড থাকে। সো সেই শাটার স্পিড অনুযায়ী কিন্তু আপনাকে ছবিটা তুলতে হবে। যদি আপনি শাটার স্পিড এর চেয়ে বেশি তুলেন, তখন যে জিনিসটা হবে সেটা আমি অন্য একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি। উম, এখানে যদি আমি আমার ছবিগুলোর দিকে যাই, সো এই এই ছবিটাকে বলে স্টার ট্রেল। ঠিক আছে? তো একটা স্টার
সাপোজ আমি যদি সবচেয়ে ব্রাইট যে এই সাদা যে স্টারটা আছে সেটা যদি আমি চিন্তা করি, এই স্টারটার অবস্থান ছিল এদিকে। তো আমি যতক্ষণ ধরে ছবিটা তুলতেছিলাম, ছবিটা কিন্তু তুলতে 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 একদম তখন কিন্তু স্টারটা এই অবস্থানে চলে আসছে। তো স্টারটা যে মুভ করলো এখান থেকে এখানে, এই পুরা জিনিসটাই কিন্তু আমার ফ্রেমে চলে আসছে। তো আমি যেটা বলছিলাম যে শাটার স্পিডের কারণে কিন্তু এই যে এই ছবিটা কিন্তু তোলা সম্ভব হয়েছে শাটার স্পিড বেশি থাকার কারণে। কারণ শাটার স্পিড আমার আমি হাইয়েস্ট দিয়ে তুলেছিলাম, যার কারণে এই যে আপনি লম্বা লম্বা যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে এক একটা স্টারস। হ্যাঁ, এই তারাগুলো হচ্ছে গিয়ে অবস্থান এখানে ছিল। এখান থেকে আমি যতক্ষণ পর্যন্ত ছবিটা তুলেছি তারা তারা তো মুভ করতে থাকে কন্টিনিউয়াসলি। তো তারা যখন মুভ করতে 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 এই পজিশনে চলে আসছে, সেই সময় গিয়ে আমি ছবিটা তোলা বন্ধ করি, যার কারণে কিন্তু এরকম একটা লম্বা রের মতো দেখা যাচ্ছে। এবং এটা হচ্ছে গিয়ে মানে আমি যতক্ষণ পর্যন্ত আমার সেন্সরটা ওপেন ছিল, ক্যামেরা সেন্সর যতক্ষণ পর্যন্ত ওপেন ছিল ততক্ষণ পর্যন্ত ফ্রেমের ভিতরে তারাগুলো যেভাবে মুভ করেছে, এই মুভ করার ছবিটাই হচ্ছে এটা। এটাকে স্টার ট্রেল ছবি বলা হয়। এটা আমি জুম লেন্স দিয়ে তুলেছিলাম। আরেকটা ছবি হচ্ছে গিয়ে এরকম, এখানেও কিন্তু তারাগুলো মুভ করার কারণে এইভাবে দেখাচ্ছে। তো যেটা বলছিলাম যে শাটার স্পিডের ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার শাটার স্পিডটা কত থাকবে, যেটার কারণে মিল্কি ওয়ের তারাগুলো মুভ করবে না। তারাগুলো কিভাবে মুভ করে এটা দেখার জন্য আমি যদি আপনাকে একটু স্টেলারিয়ামে আবার চলে যাই, তো দেখেন আমি যদি সময়ের সাথে সাথে কার্সরটা ঘোরাই, তাহলে আপনি কিন্তু এই যে তারার মুভ কিন্তু আপনার চোখে পড়বে। আপনি কিন্তু দেখতেছেন যে সবগুলো তারাই কিন্তু সময়ের সাথে সাথে মুভ করতে থাকে। সো এই মুভটা যেন না হয় সেটার জন্য আপনাকে একটা মিনিমাম শাটার স্পিডে সেই ছবিটা তুলতে হয়, এবং সেটার প্রসিডিওর আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে জানিয়ে দেব। তো তারাগুলো কিভাবে মুভ করে এটা নিয়ে একটু কথা বলি। এখানে যদি আমরা এই যে ইকুয়েটোরিয়াল গ্রিডে যদি চলে যাই, আপনি এখানে একটা গ্রিড দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি ল্যান্ডস্কেপটা ইয়ে করে দিই। এখানে একটা গ্রিড দেখতে পাচ্ছেন, এবং দেখা যাচ্ছে যে একটা পয়েন্টকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলা সার্কুলার লাইন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সার্কুলার অনেকগুলো কার্ভ দেখা যাচ্ছে, অনেকগুলো সার্কেল খেয়াল করা যাচ্ছে একটা পয়েন্টকে নির্দিষ্ট করে। পয়েন্টটা কিন্তু একদম ফিক্স। হ্যাঁ, তো এখানে যদি আমি আমার কার্সরটা ঘোরাই, তাহলে দেখবেন যে এই যে এই পয়েন্টটাকে কেন্দ্র, আচ্ছা আমি অ্যাটমসফিয়ারটাও বাদ দিয়ে দিই। তো দেখেন এই এই যেই পয়েন্ট আছে সাউথ, একদম সাউথ যে সাইডটা আছে সেই সাইডের একদম নিচে একটা, এই যে এই পয়েন্টটার দিকে যদি খেয়াল করেন, যে এই পয়েন্টটা কেন্দ্র করে কিন্তু আমার মিল্কি ওয়ে বলি বা যেটাই বলি না কেন সবগুলো কিন্তু এটাকে কেন্দ্র করেই ঘুরতেছে। হ্যাঁ, চাঁদ সূর্য তারা সবকিছু এইটাকে কেন্দ্র করে কিন্তু আমি ঘোরাটা ওদের খেয়াল করতেছি। আবার যদি আমি, এটা তো গেল সাউথ, এটাকে বলা হয় সাউথ পোল। হ্যাঁ, সাউথ পোল। এবং আবার যদি আমি নর্থ পোলের দিকে খেয়াল করি, এই যে নর্থের উপরের দিকে একটা পোল দেখা যাচ্ছে, এই পোলটাতেও কিন্তু ওই যে মিডল যে পয়েন্টটা আছে সেটাকে কেন্দ্র করে সবগুলা তারা ঘুরতেছে। তার মানে দেখেন আপনার এই সেন্টারের কাছাকাছি যে তারাগুলো আছে সেগুলো কিন্তু সময়ের সাথে খুব কম মুভ করতেছে, খুব আস্তে আস্তে মুভ করতেছে। আবার দূরের যে তারাগুলো, এই যে এখানে কার্সরটা যদি খেয়াল করেন, যেমন আর্কটারাস আছে, তো আদার্স যেসব স্টার্স আছে দূরের যে স্টার্স গুলো, সেগুলো কিন্তু আমি যদি কার্সরটা যখন ঘোরাচ্ছি তখন এর সময়ের সাথে সাথে অনেক বেশি ঘুরতেছে। তার মানে আপনার নর্থ পোলের কাছাকাছি যে স্টারগুলো থাকবে সেগুলা খুব স্লোলি মুভ করবে। এগুলোর ক্ষেত্রে শাটার স্পিড আপনি অনেক বেশি ধরতে পারেন, কারণ এগুলো অনেক সময় নিয়ে আস্তে আস্তে মুভ করে। আর আহ, আর যেগুলা পোল থেকে অনেক দূরে অবস্থান করে, যেমন মিল্কি ওয়ের কোর যেটা আছে, এই যে এই পার্টটুকুকে আমরা কোর বলতেছি, এই পার্টটাও কিন্তু সাউথ পোলের থেকে মোটামুটি বেশ ভালো ডিস্টেন্সে আছে, যার কারণে এখানে কিন্তু শাটার স্পিডটা আপনাকে একটু হিসাব করে তারপর ছবিটা তুলতে হবে। যদি আপনি আহ, এমন কোনো শাটার স্পিড সিলেক্ট করেন যেটার কারণে হচ্ছে কি আপনার ফ্রেমে হচ্ছে কি তারাগুলো মুভেবল দেখায়, তখন কিন্তু আপনার শার্প একটা ছবি কিন্তু আসবে না। ঠিক আছে, তো তারাগুলো মুভ করতে থাকবে। এরকম একটা ছবি আমি যদি মিল্কি ওয়েরই আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন
সরি এটা না, আমি যদি এখানে চলে যাই, যেমন এই যে এখানে এই ছবিটার ক্ষেত্রে কিন্তু এই যে এখানে যেই মাঝখানে যে আলোকিত পার্টটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিল্কি ওয়ের কোর ছিল, ঠিক আছে? কিন্তু আমি যখনই অনেক বেশি শাটার স্পিড দিয়ে তোলার কারণে তারাগুলো কিন্তু আর যার যার অবস্থানে ছিল না, তারাগুলো কিন্তু সরে যাচ্ছিল, সময়ের সাথে সাথে সরে যাচ্ছিল। এবং আপনি যদি খেয়াল করেন যে এইখানে যেই ডিস্টেন্সটা দেখা যাচ্ছে তারা যতটুকু মুভ করতেছে, এখানে কিন্তু এই দাগগুলো অনেক বড় বড়, তার মানে কি এইটার ডিস্টেন্স আরো বেশি হওয়ার কারণে এই তারাগুলো বেশি দ্রুত মুভ করছে, আর এদিকে ডিস্টেন্সটা কম থাকার কারণে তারাগুলো খুব স্লোলি মুভ করছে। তো এটা কিন্তু মিল্কি ওয়ের কোরের একটা ছবি, কিন্তু শাটার স্পিড অনেক বেশি থাকার কারণে এখানে তারার মুভগুলো খেয়াল করা যাচ্ছে, এখানে কিন্তু স্টেবল কোনো ছবি ওঠেনি। তো আশা করি বিষয়টাকে বুঝতে পেরেছেন। তো আমাদের তাহলে চিন্তা করতে হবে যে শাটার স্পিডটা কত থাকতে হবে, যেটার কারণে মিল্কি ওয়ের একদম শার্প কোনো ছবি তুলতে পারবো যেখানে তারাগুলো মুভ করবে না, এরকম একটা ছবি কিন্তু আমাদের তোলা হচ্ছে টার্গেট। সো শাটার স্পিডের ব্যাপারটা আমি বলে নিলাম। আর আরেকটা এখানে বিষয় আছে, সেটা হচ্ছে আইএসও। আইএসও হচ্ছে গিয়ে আহ, আপনার ছবিতে আইএসও হচ্ছে লাইট কন্ট্রোল করে মেইনলি। আইএসও হচ্ছে কি আপনার ছবিটাতে কতটুকু লাইট আপনার ফ্রেমটাতে আপনি লাইট কন্ট্রোল করে নিতে পারেন আইএসও। সাপোজ আপনাকে অ্যাপারচারের যে ব্যাপারটা বললাম, যে অ্যাপারচার অনেক লোয়েস্ট হওয়ার পরেও দেখা যাচ্ছে যে আপনি আপনার সাবজেক্টটাকে তুলে ধরতে পারছেন না আপনার ছবিতে, আপনার ফ্রেমে কোনো কারণে আপনার সাবজেক্টটা আসতেছে না, লাইট অনেক লো লাইট থাকার কারণে। তো তখন কিন্তু আপনাকে আইএসওর দিকে চলে যেতে হবে। হ্যাঁ, আইএসও হচ্ছে, আচ্ছা আইএসওর কোনো ইয়ে মিলিয়ে নেই নাকি? শাটার স্পিড টাইম। আচ্ছা, শাটার স্পিডের আরেকটুকু ব্যাপার বলেনি। শাটার স্পিড কিন্তু আপনার ক্যামেরা সেন্সরটা যতক্ষণ ওপেন আছে সেই জিনিসটাই হচ্ছে গিয়ে শাটার স্পিড, তাই না? তো শাটার স্পিডটা ধরেন যে আপনি এই যে এখানে 1 সেকেন্ড ধরে ক্যামেরাটা আপনার ওপেন আছে, তো 1 সেকেন্ড ধরে ওপেন থাকার কারণে কিন্তু 1 সেকেন্ড ধরে যতটুকু লাইট আপনার সেন্সরে ঢুকতেছে এই সবটুকু লাইটই কিন্তু আপনার ফ্রেমে দেখা যাবে, যার কারণে এখানে কিন্তু লাইটের পরিমাণটা বেশি থাকবে। আবার শাটার স্পিড যখন অনেক বেশি দিয়ে তুলবেন, অনেক ফাস্ট শাটারে যখন ছবি তুলবেন, তখন কিন্তু আপনি যেমন আমরা মোবাইলে যে ছবিগুলো তুলি সেগুলো হচ্ছে থাকে সাধারণত 1/250, 1/50 সেকেন্ড এরকম শাটার স্পিডে থাকে। তো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছবিটা তুলে, যার কারণে আপনার সেন্সরে কিন্তু খুব কম পরিমাণ লাইট প্রবেশ করে, ঠিক আছে? কারণ আপনার সেন্সরটা ওপেন থাকতেছে খুবই কম সময়ের জন্য। তো এই সময়ের জন্য যতটুকু লাইট আপনার সেন্সরে প্রবেশ করে অতটুকু লাইট দিয়ে আমরা ছবিটা তুলতে পারি। তার কারণে এটা বোঝা যাচ্ছে যে আপনার শাটার স্পিডটা যত বেশি থাকবে তত বেশিক্ষণ সময় ধরে আপনার সেন্সরটা ওপেন থাকবে, এবং সেন্সর ওপেন থাকার কারণে লাইটটাও বেশি প্রবেশ করবে। আর শাটার স্পিড যত ফাস্ট থাকবে, যত কম থাকবে শাটার স্পিড, তত কম থাকার কারণে এখানে লাইটটা কিন্তু কম প্রবেশ করবে। সো এটা 1/, দ্বারা বোঝাচ্ছে হচ্ছে গিয়ে 1/2 সেকেন্ড মানে হচ্ছে হাফ সেকেন্ড, হ্যাঁ? এক সেকেন্ডের অর্ধেক সেকেন্ড। 1/4 মানে হচ্ছে 1 সেকেন্ডের 4/1। তো এটা হচ্ছে বিষয়গুলো এরকম। 1/1000 মানে 1 সেকেন্ডের 1000/1 ভাগ সময় হচ্ছে আপনার সেন্সরটা ওপেন থাকবে। ওই সময়ের ভিতরে যে ছবিটা উঠবে সেটাই হচ্ছে আপনি ক্যামেরায় দেখতে পাবেন। আর আইএসওর ব্যাপারটা হচ্ছে, আইএসও আপনি যত বৃদ্ধি করবেন আপনার ছবিতে আর্টিফিশিয়াল লাইট যেটা আছে সেটা তত বেশি প্রবেশ করবে। সো আইএসও যদি আমি একটু গুগল করি তাহলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার। আচ্ছা, সো এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা একটু যদি ক্লিক করি এখানে, এই যে আইএসওর মেইন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে
আইএসও আপনার সেন্সর যতটুকু লাইট প্রবেশ করতেছে সেটাকে আরো বুস্ট আপ করে দেয়, ঠিক আছে? তো আইএসও আমরা চেষ্টা করব সবসময় লোয়েস্টে রাখার জন্য। যেমন আইএসও 100 হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্যামেরাতেই থাকে। সবচেয়ে লোয়েস্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে 100। তো আইএসও 100 থাকাকালীন সময়ে আপনি যদি অন্য কিছু দিয়ে লাইটটা কন্ট্রোল করতে পারেন, যেমন অ্যাপারচার অথবা শাটার স্পিড দিয়ে, তখন কিন্তু আইএসও কম থাকার কারণে একটা অনেক বড় বেনিফিট থাকে, সেটা হচ্ছে গ্রেইনটা কম থাকে। গ্রেইনটা হচ্ছে গিয়ে নয়েজ, আপনার ছবিতে যেই আর্টিফিশিয়াল নয়েজটা আসে সেটা হচ্ছে অনেকটুকু এই যে এরকম ঝিকিমিকির মতো দেখা যায়। আমি জানি না স্ক্রিনে আপনাদের দেখা যাচ্ছে কিনা। এই যে আমি যদি একটু জুম করি তাহলে আইএসও এখানে 6400, হ্যাঁ। তো এই আইএসওর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে গ্রেইন চলে আসছে। গ্রেইন মানে হচ্ছে গিয়ে নয়েজ। সো নয়েজ থাকলে কিন্তু আপনার ছবিটা ক্লিয়ার হচ্ছে না এবং সাবজেক্টটা মানে আলটিমেটলি ছবিটার কোয়ালিটি খুব ডাউন হয়ে যাচ্ছে। তো এই ডাউনটা অ্যাভয়েড করতে হলে আমাদেরকে আইএসও লোয়েস্ট দিয়ে সবসময় ছবি তোলার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা যখন তারার ছবি তুলতে যাব, যেখানে সাবজেক্টের লাইট এত বেশি কম যে আইএসও 100 দিয়ে আসলে আপনি তারাকে ক্যাপচার করতে পারবেন না ওইরকম ভাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন মিল্কি ওয়ের ছবি বিশেষত যখন তুলতে যাব, তখন কিন্তু আইএসওটা আমাদেরকে লোকেশন লোকেশনের উপর ডিপেন্ড করে। আইএসও 800 থেকে শুরু করে আপনাকে কিন্তু আইএসও 3200 পর্যন্ত নিয়ে যেতে হবে শুধুমাত্র তারাকে ক্যাপচার করার জন্য। তো ওখানে কিছু নয়েজ আসবে এবং সেই নয়েজগুলো কিভাবে রিমুভ করা যায় সেটা আমি এডিট সেকশনে আপনাদেরকে দেখাবো। এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তো আইএসও 100 দিয়ে কিন্তু আসলে তারার ছবি তোলা সম্ভব হয় না। আইএসও 100-এ আসলে লাইটের পরিমাণ অনেক কম থাকে, যার কারণে তারাগুলো কিন্তু আপনার ফ্রেমে, আপনি যখন আইএসও 100 দিয়ে ছবি তুলবেন তখন জাস্ট আপনার স্ক্রিনে ব্ল্যাক দেখাবে, কিছুই আপনি কোনো তারাই আপনি দেখতে পারবেন না। আবার যখন অনেক বেশি লাইটের যেরকম সাবজেক্টগুলো আছে, যেমন দিনের বেলায় যে কোনো ছবি তোলার ক্ষেত্রে, তখন কিন্তু আমরা আইএসওটাকে একদম লোয়েস্ট রাখি। কারণ আইএসও বাড়িয়ে আমার কোনো লাভ নেই, কারণ আইএসও যতটুকু বাড়তে থাকবে ততই আপনি দেখবেন যে নয়েজ বাড়তে থাকতেছে। যেমন আইএসও 200 পর্যন্ত একটা অ্যাকসেপ্টেবল থাকে, আইএসও 400 থেকে শুরু করে কিন্তু নয়েজটা আস্তে আস্তে বাড়তে 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 আইএসও 6400-এ যখন চলে যাবে, বা আপনার ক্যামেরা অনুযায়ী আপনার হায়েস্ট যে আইএসওটা থাকবে সেটার ক্ষেত্রে কিন্তু তখন নয়েজ চলে আসবে। সো এই ব্যাপারটুকু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আইএসওটা দিয়ে কিন্তু আমাদেরকে লাইটটা কন্ট্রোল করতে হবে। এবং আইএসও 100 দিয়ে আসলে রাতের বেলা ছবি তোলা সম্ভব না, আইএসওটাকে একটু বাড়াতে হয়, যার কারণে তারাটাকে আমরা ফ্রেমের ভিতরে নিয়ে আসতে পারি। কারণ তারা থেকে যেই লাইটটা আপনার ক্যামেরাতে প্রবেশ করতেছে সেই লাইটের অ্যামাউন্টটা খুবই কম, যার কারণে সেটা কিন্তু সেন্সরে কিন্তু খুব ইজিলি ভিজিবল হয় না। তো সেন্সরে নিয়ে আসার জন্য আপনাকে আইএসওটা একটু বাড়াতে হয়, এবং আইএসও যখন আপনি ভ্যালুটা বাড়াচ্ছেন তখন সেটা আপনার যে লাইটটা আছে সেটাকে বুস্ট আপ করে দিচ্ছে। সো এই হচ্ছে ক্যামেরা সেটিংস নিয়ে একটু আপনাদেরকে আইডিয়া দিলাম। তো আপনি যদি ফোনে ছবি তুলতে চান তখন আপনাকে আইএসওটা মেনটেন করতে হবে। আইএসও 800 থেকে শুরু করে 3200 পর্যন্ত আপনি যেতে পারবেন। এইটা হচ্ছে আপনার রেঞ্জ, ওই যে লোকেশন অনুযায়ী, ঠিক আছে? তো আপনি যদি অনেক ডার্ক সাইডে থাকেন তখন আইএসওটা যত কম রাখা যায় ততই আপনার জন্য বেটার। আর শাটার স্পিডের ব্যাপারটা কিভাবে হিসাব করতে হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বুঝিয়ে দেব। আর বাকি থাকলো হচ্ছে ফোকাস। ফোকাসটা হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে ম্যানুয়ালি আপনাকে ফোকাসটা করে নিতে হবে। আর মোবাইল যদি ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফোকাসিং এর ব্যাপারটা অনেকটুকু অটো ফোকাসের উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে? এবং মোবাইলে আমি ক্যাপচার করে দেখেছি, যতগুলো মোবাইল ইউজ করেছি সবগুলোতেই মোটামুটি ওরা আপনার লোকেশনটা যদি এনাফ ডার্ক থাকে, খালি চোখে যদি তারাগুলো দেখা যায়, তাহলে মোবাইল কিন্তু খুব ভালোভাবেই সেটা অটো ফোকাসে কিন্তু খুব ভালোভাবেই ক্যাপচার করতে পারে। ফোকাসটা কিন্তু অ্যাকুরেট হয়। তো ওইটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। যেমন হচ্ছে আচ্ছা, মোবাইলে তোলা ছবিগুলা এখন আপাতত এদিকে নাই, আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। সো আপনাদেরকে আপনারা কিন্তু এমন একটা
ছবির এমন একটা সাবজেক্টের ছবি তুলতে চাচ্ছেন যেটা হচ্ছে গিয়ে ফটোগ্রাফিতে সবচেয়ে বেশি কঠিন, যেমন অন্য কোনো ছবি তোলার ক্ষেত্রে গিয়ে এত কিছু প্ল্যানিং বা ইকুইপমেন্ট নিয়ে এত চিন্তা ভাবনা করতে হয় না। আপনার সামনে একটা সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে গিয়ে আপনি ইজিলি ক্যাপচার করতে পারেন। বাট তারার ছবি তোলার ক্ষেত্রে কিন্তু আপনাকে নেচারের উপর ডিপেন্ড থাকতে হবে এবং আপনার ইকুইপমেন্টগুলোর হায়েস্ট যেই ব্যবহার, সেই ব্যবহারটাকেও আপনাকে জানতে হবে। তো এই কারণে হচ্ছে গিয়ে আপনাদের আজকে ফার্স্ট ক্লাসে আমি হচ্ছে আপনাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে একটু আইডিয়া দিলাম। আশা করি সবগুলা ব্যাপার অবশ্যই একদম এখনই মাথায় ঢুকবে না, কারণ অ্যাস্ট্রোফটোগ্রাফি খুবই ডিফিকাল্ট। বাট আপনি যখন এই জিনিসটা অ্যাকুরেটলি অ্যাপ্লাই করতে পারবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা মজা চলে আসবে। আপনি জিনিসটার মধ্যে যখন একদম পুরোপুরি ঢুকে যেতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোফটোগ্রাফি অ্যাকচুয়ালি কতটা মজার, এবং সেটা আহ, আপনি যখন নিজে একটা ছবি তুলতে পারবেন, তখন সেই ছবিটা দেখলে আপনার কাছে আসলেই খুব বেশি অন্যরকম একটা ফিলিংস কাজ করবে যে এই ছবিটা আমি তুলতে পেরেছি। তো অ্যাস্ট্রোফটোগ্রাফি নিয়ে আমি প্রথম যখন ছবি তোলা শুরু করে, আমার ক্যামেরা হচ্ছে আমি ইউজ করি 2016 থেকে। বাট আমি কিন্তু তখনই মিল্কি ওয়ের ছবি তুলি না। মিল্কি ওয়ের প্রথম ছবিটা মনে হয় আমার 2018-19-এর দিকে তোলা, যদিও আমার ডিভাইস ছিল, বাট আমি কিন্তু জানতাম না অ্যাস্ট্রোফটোগ্রাফি কিভাবে করতে হয়, এবং বাংলাদেশের ফটোগ্রাফাররাও তখন অতটা বেশি এসবের দিকে ছিল না। যার কারণে আমি প্রথম প্রথম বিদেশি কিছু ফটোগ্রাফারের ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করি এবং ব্লগগুলা পড়ি। পড়ার কারণে আমি যতটুকু জানতে পারি, প্রথম দিকে আমার কাছে বিষয়টা একেবারে রকেট সায়েন্সের মতো লাগছে। আমি কিছুই বুঝি নাই কিভাবে কি করব না করব। আমি তখন ভাবছিলাম যে হয়তোবা আমার ক্যামেরা দিয়ে আসলে সম্ভব হবে না, বাট ওরা যেই ক্যামেরাগুলো ইউজ করতেছে বা যেগুলো দিয়ে দেখাচ্ছে, সেই ক্যামেরাগুলো অনেক দামি ক্যামেরা, লেন্সগুলো অনেক দামি লেন্স। সো আমি তখন এক প্রকার আশা ছেড়ে দিই যে না, এটা দিয়ে মনে হয় আমার সম্ভব হবে না। বাট 2018-19-এর দিকে আমি আবার এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি, তখন দেখা গেছে ফটোগ্রাফি নিয়ে আমার ফটোগ্রাফির পিছনে একটা ভালো সময় ইনভেস্ট করা হয়, যার কারণে আমি তখন অন্যান্য জনরার পাশাপাশি তখন অ্যাস্ট্রো ফটোগ্রাফি নিয়েও আবার একটু ঘাটাঘাটি শুরু করি, এবং দেখি যে আমি যে ডিভাইসগুলো ইউজ করি সেগুলো দিয়েও অ্যাকচুয়ালি অনেক মানুষ ছবি তুলতেছে। তো আমার ক্ষেত্রে মনে হলো যে আমি তাহলে কেন ট্রাই করতেছি না। তো আমি ট্রাই করার পর আহ, আপনাদেরকে যদি দেখাই, আমার প্রথম দিকের একটা ছবি ছিল এই যে এটা। এটা আমার প্রথম দিকের একটা ছবি, এবং এই ছবিটা যেদিন তুলতে পারছি সেদিন আসলেই অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল যে যাক, আমি আমার ক্যামেরা দিয়ে এটা ক্যাপচার করছি, নিজে ক্যাপচার করছি। সো এই ফিলিংসটা আসলে অন্যরকম। তো আশা করি আপনারা ক্লাসগুলো যদি ভালোভাবে খেয়াল করেন এবং আমাকে রেসপন্স যদি করেন ঠিকভাবে, যে আপনার কোন জায়গায় ডিফিকাল্টিস হচ্ছে বা কোন জিনিসটা আপনার বুঝতে সমস্যা হচ্ছে, সেটা যদি আমাকে ইন ডিটেলস বলেন, তাহলে কিন্তু আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব হয় আমি আপনাকে হেল্প করে যাব। এবং আমি চাচ্ছি যে একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ খুলে ওখানে হচ্ছে গিয়ে সবাইকে অ্যাড করে নেব। সেখানে হচ্ছে গিয়ে আমি বিভিন্ন রকম ডিটেলস আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করব, প্লাস আপনাদের যদি কোনো ব্যাপারে হেল্প লাগে সেই ব্যাপারগুলো আমি হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দেব। আমি চাচ্ছি আপনারা কোর্সটা করছেন, অবশ্যই আপনাদের এরকম ছবি তোলার প্রতি ইন্টারেস্ট আছে। হয়তোবা আপনি ছবি খুব একটা তোলেন না, বা হচ্ছে গিয়ে ছবির ব্যাপারে আইডিয়া কম থাকতে পারে, সেটা খুবই স্বাভাবিক। বাট আপনি যদি এরকম ছবি তুলতে চান, তাহলে কিন্তু এই ক্লাসটা খুব ভালোভাবে ফলো করলে আপনি অবশ্যই সবগুলো ইনস্ট্রাকশন যদি ফলো করেন, তাহলে অবশ্যই এরকম ভালো একটা ছবি আপনি তুলতে পারবেন। এবং দেখা গেছে যে আমরা বিভিন্ন সময় ঘুরতে গেলে কক্সবাজার, বান্দরবান এই লোকেশনগুলোতে কিন্তু আমাদের যাওয়া হয়, সেন্ট মার্টিন। তো এই লোকেশনগুলোতে কিন্তু দেখা গেছে আপনি এমন একটা সময়ে যদি পিক করেন যে যেখানে হচ্ছে গিয়ে আকাশে চাঁদ থাকবে না, তো ওই সময় কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর কিছু ছবি চাইলে তুলতে পারেন। এবং আরেকটা যে ব্যাপার সেটা একটু ডিসকাস করা দরকার, সেটা হচ্ছে ইকুইপমেন্টের ব্যাপারে। যদিও এটা আমি নেক্সট ক্লাসে ডিটেলসে আপনাদের সাথে কথা বলবো, বাট ট্রাইপড থাকাটা কিন্তু অনেক হেল্পফুল। হ্যাঁ, যেমন শুরুর দিকে আমার ট্রাইপড ছিল না, যেমন আমি এই ছবি যেটা তুলছি সেটা সময় আমি ট্রাইপড কিনি নাই, ট্রাইপড আমার ছিল না, ট্রাইপড ছাড়াই আমি তুলেছি। বাট আমাকে কিন্তু ক্যামেরাটা এমন একটা
স্টেবল পজিশন তৈরি করে নিতে হয়েছে যখন হচ্ছে সাপোজ আমি 30 সেকেন্ড ধরে ছবিটা তুলছি, তো ওই সময়টাতে কিন্তু আমার ক্যামেরার জন্য কোনোভাবে মুভ না করে এমনভাবে আমাকে ক্যামেরাটা রাখতে হয়েছে। সো ট্রাইপড থাকলে কিন্তু এই জিনিসটা খুব ইজি হয়ে যায়। মোবাইলের ক্ষেত্রেও কিন্তু এখন ছোট ছোট কিছু ট্রাইপড পাওয়া যায় যেগুলো মানে অত বেশি এক্সপেন্সিভ না এবং মুভ করার ক্ষেত্রে খুব ইজিলি মুভ করা যায়। তো এরকম একটা ট্রাইপড যদি আপনার থাকে তাহলে কিন্তু ছবির তোলাটা আপনাকে অনেকটুকুই ইজি করে দিবে আর কি। যার কারণে আপনাকে তখন আর স্টেবল পজিশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আদারওয়াইজ কিন্তু আপনাকে 30 সেকেন্ড নিয়ে বা 20 সেকেন্ড বা 10 সেকেন্ড ধরে যদি ছবিটা তোলেন, ওই সময়টা যতটুকু সময় নিয়ে ছবি তুলতেছেন সেই সময়টাতে কিন্তু আপনার ক্যামেরাটা স্টেবল রাখতে হবে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর আশা করি বেসিক যেই যতটুকু ইনফরমেশন শেয়ার করার দরকার ছিল আমি ততটুকু শেয়ার করেছি। আর আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটু ভালো হয় আপনারা যদি আপনাদের ফোনের যেই প্রো মোডটা আছে সেই মোডে অ্যাকচুয়ালি কি কি অপশন আছে সেটা যদি আমাকে একটু আহ, আমাকে মেসেজে দিতে পারেন। আহ, যেমন আমি একটু দেখাই ফোন। এই যে প্রো মোডে আপনি যখন যাবেন তখন হচ্ছে এই যে এরকম আপনাকে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। সো সো আপনি যে ফোনটা ইউজ করতেছেন সেটাতে হচ্ছে অ্যাকচুয়ালি কি কি অপশন আছে এবং সাপোজ আইএসওর কথাই বললাম, আইএসও কত থেকে কত আছে, অ্যাপারচারের যদি থাকে তাহলে অ্যাপারচার কতটুকু আছে, এএফটা হচ্ছে অটো ফোকাস। আচ্ছা, আর হচ্ছে এখানে উম, এই এই এটা মনে হয় শাটার স্পিড সম্ভবত। হচ্ছে 1/10, এটা শাটার স্পিড মনে হচ্ছে। সো আপনি একটু এই অপশনগুলো যদি আমাকে একটু বলেন বা হচ্ছে একটা স্ক্রিনশট নেন ওখান থেকে, তাহলে কিন্তু আমার জন্য বুঝতে ইজি হবে। কারণ যেহেতু আমি আপনাকে নিজে থেকে আহ, মানে স্পেসিফিক্যালি আপনাকে আমি দেখাচ্ছি বিষয়টা। সো আপনি আপনার জন্য আপনার ক্যামেরার ক্ষেত্রে কোন সেটিংসটা সবচেয়ে বেটার হবে সেটা কিন্তু আমি স্পেসিফিক্যালি বলে দিতে পারবো। সো ওইটার জন্য আপনারা একটু কাইন্ডলি এটা দেখবেন যে আপনার ফোনে প্রো বা ম্যানুয়াল মোড লেখা থাকে। তো সেই মোডটাতে গেলে আপনারা দেখতে পারবেন যে কি কি অপশন আছে এবং আপনার ফোনে যদি 48 মেগাপিক্সেল ছবি তোলার অপশন থাকে বা 64 মেগাপিক্সেল অপশন যদি থাকে সেটাও আমাকে একটু জানাবেন। তাহলে সেই অনুযায়ী আপনাকে আমি বলে দিতে পারবো যে আপনার সেটিংসটা কেমন হলে আপনার বেস্ট একটা আউটপুট আপনি পাবেন। এটা হচ্ছে গিয়ে ফোনের সেটিংসের ব্যাপারে বললাম। আর এই তো মানে রাতের তারার ছবির ভিতরে রাতের আকাশের ছবি যদি তোলা হয় তাহলে সেক্ষেত্রে মিল্কি ওয়ে ছাড়াও অনেক ধরনের তারার ছবি তোলা যায়। যেমন এদিকে মিল্কি ওয়ের ছবি আমি তুলি না, এখানে মেঘ দেখা যাচ্ছে এবং তারা দেখা যাচ্ছে। আবার হচ্ছে গিয়ে এই যে এই ছবিগুলো রাতের আকাশের তোলা ছবি, এটা হচ্ছে মিল্কি ওয়ের ছবি না, এটা হচ্ছে অন্য এর। আবার হচ্ছে এই ছবিটা হচ্ছে গিয়ে আমার ফোন দিয়ে তোলা শাওমির শাওমি CC9 নামে আমার একটা ফোন, অ্যান্ড্রয়েড ফোন, সেটা দিয়ে আমি হচ্ছে ওই দিন আকাশ অনেক বেশি ডার্ক ছিল যার কারণে এরকম তারা ভিজিবিলিটি ছিল। বাট আপনি খেয়াল করেন যে ছবিটার নিচের দিকে কিন্তু একটা ল্যাম্প পোস্টের একটা লাইট দেখা যাচ্ছে। সো এই লাইটটার কারণে কিন্তু ছবিটা অনেকটুকুই এই যে এই এই পার্টটুকুতে কিন্তু অনেকটুকু লাইট খেয়াল করা যাচ্ছে যার কারণে ডার্কনেসটা কিন্তু কম দেখা যাচ্ছে এবং তারাগুলাও এখানে তুলনামূলক কম দেখা যাচ্ছে। সো এই হচ্ছে টোটাল বিষয়। আপনারা যদি আমাকে একটু ইনফরমেশন দিয়ে হেল্প করেন তাহলে আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে সেটিংসটা বলে দিব। আর নাফিল ভাই বল প্রাইভেট গ্রুপ খুললে ভালো। হ্যাঁ, প্রাইভেট গ্রুপ আমি অবশ্যই খুলতেছি, খুলে আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা জয়েন হয়ে নেবেন। আর আজকে বেসিক নিয়ে এতটুকুই বলার ছিল। আশা করি সবগুলা বিষয় আপনারা ক্যাচ করতে পারছেন। যদি প্রবলেম হয় তাহলে আমি তো বললামই গ্রুপের মাধ্যমে আমি আপনাদেরকে সেই সাপোর্টটা দিব ইনশাল্লাহ। এটা কোনো সমস্যা হবে না। আর নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে ছবি তোলার প্রসিডিওর থেকে শুরু করব এবং ইকুইপমেন্ট নিয়ে একটু আলোচনা করব শুরুতে। এবং মেইন পার্টটা থাকবে হচ্ছে গিয়ে মানে ফটোশুটটা কিভাবে করতে হবে সেটা নিয়ে। আর অ্যাস্ট্রো ফটোগ্রাফিতে কিন্তু
অ্যাস্ট্রোফটোগ্রাফিতে কিন্তু এডিটিংটা অনেক মেজর একটা পার্ট। হ্যাঁ, তো এডিটিংটা কিন্তু আপনি ছবি তোলার সময় দেখবেন যে আপনার ছবিতে তেমন কিছুই দেখা যাচ্ছে না, বাট আপনি যখন এডিট করতে যাবেন তখন কিন্তু দেখবেন যে আপনার অনেক কিছুই আপনাকে মানে এডিটের মাধ্যমে তারাগুলোকে কিন্তু আপনাকে বের করে নিয়ে আসতে হবে। সো এটাও আমি দেখাবো, এটা কোনো চিন্তার কোনো কারণ নেই। যদি আপনাদের পিসি থাকে এবং লাইটরুম সফটওয়্যারটা ইনস্টল থাকে তাহলে সেই ক্ষেত্রে এডিটের ক্ষেত্রে আরও অনেক অ্যাডভান্টেজ আপনি পাবেন। মোবাইলেও লাইটরুম অপশন আছে, বাট মোবাইলের লাইটরুমটাতে অনেক কিছু কিনে নিতে হয়, তো এটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে, বাট করা যায় না এমন না, যাবে। বাট আপনি যদি পিসির লাইটরুমটা ইউজ করেন তো সেই ক্ষেত্রে আপনি সবগুলো অপশনে খুব ইজিলি ইউজ করতে পারতেছেন। সো এটা হচ্ছে একটা বেনিফিট। সো এডিটিং প্রসেসটা কালকে আমি দেখাতে পারবো কিনা জানি না, বাট আমি নেক্সট ক্লাসে ট্রাই করব যতটুকু সম্ভব হয় সময়ের ভিতরে আপনাদেরকে যা যা দেখানোর সেটা দেখাবো। এবং যেহেতু আজকে সেপ্টেম্বরের হচ্ছে 17 তারিখ, সো আপনারা কিন্তু অক্টোবর নভেম্বর পর্যন্ত একটা সময় পাবেন। এই সময়টার ভিতরে যদি ক্যাপচার করতে পারেন তো আশা করি খুব ভালো একটা ছবি আপনারা তুলতে পারবেন ফোন দিয়ে। এবং ক্যামেরা থাকলে তো, ক্যামেরার ইউজার অনেকেই আছে বাট আজকে ক্লাসে নাই, সো এই জন্য আমি ক্যামেরা নিয়ে খুব বেশি কিছু আজকে বলতেছি না। বাট আমি নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে ক্যামেরা এবং ফোন দুইটারই সেটিংসগুলো নিয়ে আলোচনা করব। এবং আপনারা স্টেলারিয়াম অ্যাপটা কাইন্ডলি একটু ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। স্টেলারিয়ামের মাধ্যমে আপনারা খুব ইজিলি মিল্কি ওয়ের পজিশনটা জেনে নিতে পারবেন এবং সময়, এই যে এখানে আপনি সময় দিয়ে ডেট দিয়ে সব কিছু কিন্তু আপনি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। সো আজকের ক্লাসটা এই এখানে আমি স্টপ করছি। নেক্সট ক্লাস হচ্ছে আজকে মঙ্গলবার, তো আমি হচ্ছে বৃহস্পতিবারে যাচ্ছি 8টার দিকেই ক্লাসটা নেব। সো তাও আপনাদের সাথে আমি শেয়ার করব যে সময়টা আপনাদের সবার জন্য কনভিনিয়েন্ট কিনা। যদি সবার জন্য কনভিনিয়েন্ট একটা টাইম হয় তো সেই টাইমটাতে আমি হচ্ছে ক্লাসটা নিতে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই থাকুক, এবং আমি গ্রুপ খুলে আমি চেষ্টা করব আজকে রাতের ভিতরে আপনাদেরকে অ্যাড করে দিতে। আশা করি আপনারা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো নিয়ে একটু ইয়ে করবেন। এবং যেটা বলছিলাম যে আপনাদের ফোনের প্রো মোডের ইয়েটা আমাকে একটু পাঠিয়ে দেবেন স্ক্রিনশটটা, তাহলে সেটা দেখলে আমার জন্য খুব ইজি হবে। হ্যাঁ, তো আপনারা হয়তোবা আজকের ক্লাসে এমন অনেক কিছুই জানছেন যেটা হচ্ছে কি একদম খুব কঠিন ডিফিকাল্টের মতো লাগতেছে, বাট অ্যাকচুয়ালি বিষয়টা তা না। আপনি যখন তারার ছবি তুলতে যাবেন তখন এটা আপনাকে মাথায় রাখতে হবে যে তারার ছবি তোলা হচ্ছে ফটোগ্রাফির যতগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলোর ভিতরে অ্যাস্ট্রো ফটোগ্রাফি হচ্ছে সবচেয়ে বেশি ডিফিকাল্ট। এটা আপনি যে কোনো ফটোগ্রাফার এটা বিশ্বাস করতে রাজি যে অ্যাস্ট্রো ফটোগ্রাফিতে কিন্তু আপনাকে নেচারের উপর ডিপেন্ড করতে হয়। আপনার ডিভাইস থাকুক বা না থাকুক যেটাই হোক, আপনি কোনো ডার্ক সাইডে বসে থাকলেন কিন্তু নেচার আপনাকে যে কোনো সময় সিচুয়েশন ঘুরায় দিতে পারে। সো নেচারের উপর ডিপেন্ড থাকতে হয়। এবং যেহেতু সাবজেক্ট লাইট খুবই কম, তো ওই জিনিসটার উপর ডিপেন্ড করেও সাবজেক্টকে খুব ভালোভাবে ক্যাপচার করা কিন্তু খুবই ডিফিকাল্ট। সো অ্যাস্ট্রোফটোগ্রাফিতে এই জন্য আমি প্ল্যানের ব্যাপারে একটু বললাম যে প্ল্যান না থাকলে আসলে অ্যাস্ট্রোফটোগ্রাফি করা সম্ভব হয় না। বাট আপনি যখন এই জিনিসগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন এবং আপনার যখন একটা ফুল নলেজ আপনার থাকবে যে কিভাবে ছবিটা তুলতে হয়, তখন কিন্তু আপনার ইনস্ট্যান্ট চাইলেও ছবিটা তুলতে পারবেন। সো এটা কিন্তু খুব একটা ইস্যু না। এবং ছবি তোলার প্রসিডিওর খুব ইজি। আপনি যখন আপনি জানবেন যে এই সিচুয়েশনে আমার ছবিটা এভাবে তুলতে হবে, তখন কিন্তু আপনি জাস্ট ক্যামেরা ওপেন করে আপনি সেটিংসটা দিয়ে যখন ছবি তুলবেন তখন ছবি অটোমেটিক বের হয়ে আসবে। সো ছবি তোলার প্রসিডিওরটা খুবই ইজি, বাট আপনাকে কিন্তু প্ল্যানিং নিয়ে অনেক বেশি চিন্তা করা লাগবে। এবং প্ল্যানিংয়ে হচ্ছে গিয়ে 75% কি বলবো, এফোর্টটা কিন্তু আপনাকে প্ল্যানিংয়েই দিতে হবে। সো আজকে এতটুকুই থাকুক। আমি রেকর্ডেড ভার্সনটা দুইটা ভিডিও হয়েছে তো দুইটা অ্যাড করে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ।